আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমের 3 নম্বর লাইভ ক্লাসে। আমরা আগের দিনে লাইভ ক্লাস নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমরা মোটামুটি তিনটা করে 6টা চ্যাপ্টার শেষ করেছিলাম। এবার মূলত হচ্ছে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে হায়ার ম্যাথের, যে বাকি 8টা চ্যাপ্টার রয়েছে সেগুলো হচ্ছে সলভ করব। বাকি কোন কোন চ্যাপ্টার রয়েছে? তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় রয়েছে জ্যামিতিক অঙ্কন, পঞ্চম অধ্যায় রয়েছে সমীকরণ, ষষ্ঠ অধ্যায় অসমতা, সপ্তম অধ্যায় ছিল তোমার অসীম ধারা, তারপর তোমার আজকে আমরা করব দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, তারপর তোমার ত্রয়োদশ অধ্যায় করবো আমার ঘন জ্যামিতি এবং চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তো যা যা লাইভে যুক্ত হয়েছো একটু তাড়াতাড়ি আমাকে একটু জানাও তো সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, মানে খাতা দেখতে পাচ্ছ কিনা, আমাকে না খাতা দেখতে পাচ্ছ কিনা। আর লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দাও, যারা যা এখন আসছো একটু কমেন্ট করে জানাও, যারা যা এই মুহূর্তে যুক্ত হয়েছো। আমার আসতে 2 মিনিট লেট হয়ে গিয়েছে, তার জন্য অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। তবে এই তো ক্লাসটা শুরু করে ফেলবো আমরা তাড়াতাড়ি। তো যারা যারা আছো একটু আমাকে জানো যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এই তো জুলি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছো, তনিমা জয়েন হয়ে গিয়েছো, লামিয়া জয়েন হয়ে গিয়েছো। বাকিরা কেমন আছো? বাকিরা একটু জানো তো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই। সবাই সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাও যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও। হ্যাঁ, একটা হচ্ছে এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েছি। আচ্ছা, অল ক্লিয়ার বলতেছো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে খুবই ইম্পর্টেন্ট কয়টা টপিক আমরা পড়ব। ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো একটু বেশি মানুষ জয়েন হলে আমরা কাজটা শুরু করে ফেলতেছি। আর একটা মিনিট সময় নেই নাকি? ওকে, বৈশাখী আমাদের সাথে জয়েন হয়েছো, নাহের জয়েন হয়েছো, ওকে। আচ্ছা, নাফিসা জয়েন হয়েছো, অনেকে জয়েন হয়েছো, নাজদিন জয়েন হয়েছো, বর্ষা জয়েন হয়েছো, ঈশাদ জয়েন হয়েছো, হিয়া জয়েন হয়েছো, ওকে। তো একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি, তারা যেন তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলে। আমরা তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করে দিই নাকি? আর দেরি না করি ক্লাসটা আমরা হচ্ছে শুরু করে ফেলি, ঠিক আছে? চলো ক্লাসে শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে আমরা শুরু করতেছি তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি দিয়ে। দেখো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, প্রথম অধ্যায়, ঠিক আছে? কি দেওয়া আছে দেখো, প্রথম এমসিকিউ দেওয়া আছে তোমার 5x² - 3x - 1কে, আই থিঙ্ক নেটওয়ার্ক ঠিক আছে না? আচ্ছা, 5x² - 3x - 1কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমার কত হবে? আমরা ভাগশেষ উপপাদ্য জানি, ভাগশেষ উপপাদ্য দিয়ে কিন্তু আমরা এটা সলভ করব। আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি জানি আসলে, যে মনে করো p(x) যদি তোমার একটা বহুপদী হয়, p(x) যদি তোমার একটা বহুপদী হয় এবং এই বহুপদীকে যদি তুমি ax + b দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে আমার ভাগশেষ কত হয়? তোমার ভাগশেষ হবে p - b/a। তার মানে কি, এটাকে তুমি হচ্ছে ax + b = 0 ধরে x এর মানটা আসলে বের করো। x এর মান কত হবে? এই যে বিটা এই পাশে চলে গেলে -b, a দিয়ে ভাগ করলে হবে তোমার x এর মান -a/ হচ্ছে তোমার -b/, তোমার হচ্ছে a হচ্ছে। এই x এর মানই তুমি আসলে এখানে বসায় দাও, এখানে x এর মান বসায় দিলে -b/a হয়ে যাচ্ছে। তাহলে ঠিক তেমনি হবে, এখান থেকে তুমি x এর মানটা বের করে ফেলো, কত হবে? 2x + 1 = 0, তাহলে x হয়ে যাচ্ছে -1/2 বা হচ্ছে আমার হাফ। তাহলে এটা যে আমার একটা বহুপদী দেওয়া আছে, এটাকে মনে করো আমি p(x) ধরে নিচ্ছি, তাহলে এখানে আমার x এর যত জায়গা, x এর সবগুলো x এর জায়গায় আমি কত বসাবো? -1/2 বসাবো। তাহলে কত হবে? 5 × -1/2 হোল স্কোয়ার -3 × -1/2 -1। ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেশন করে ফেলবো আমরা, যে 5 × -1/2 -1/2 হোল স্কোয়ার -3 × -1/2 -1 কত পাচ্ছি? 7/, হচ্ছে আমার 4 পাচ্ছে। তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 7/4, রাইট? আচ্ছা, তোমাদের আজকে স্টুডেন্ট সংখ্যা এই মুহূর্তে তো কম কেন? আরও তো স্টুডেন্ট থাকার কথা, একটু তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও তো সবাইকে। অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট পর হচ্ছে, রাইট? আচ্ছা, তারপর দেখো আমরা একটু এখন কতজন তোমরা দেখতেছো? 70 জনের মতো না? আচ্ছা, 100 করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, একটু শেয়ার করে দাও, আই থিঙ্ক অনেকের কাছে এটা পৌঁছাচ্ছে না। একটু শেয়ার করে দাও ভাইয়ারা, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা যারা আছো এই মুহূর্তে ক্লাসটা শেয়ার করে দাও।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আবার হচ্ছে সেকেন্ড যে এমসিকিউটা সেটা একটু লক্ষ্য করো, কত দেওয়া আছে। বলছে যে তোমার হচ্ছে এই একটা বহুপদী, এই বহুপদীর তোমার হচ্ছে একটা উৎপাদক হচ্ছে তোমার এটা, আচ্ছা এখানে 3 হবে, একটা উৎপাদক হচ্ছে তোমার এটা, বলছে এ এর মান বের করো। আমরা কি জানি, যদি পি অফ এক্স একটা তোমার বহুপদী হয় আর এক্স মাইনাস এ যদি তোমার একটা উৎপাদক হয়, তাহলে আমরা বলতে পারি না পি অফ এ হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা উৎপাদক কত, এক্স মাইনাস 5। তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 ধরে এক্সের মানটা আমরা বের করে ফেলবো, সেটা হবে হচ্ছে 5। তার মানে এই পুরোটার জায়গায় যদি আমি এক্সের জায়গায় 5 বসাই দিই, মানে পি অফ 5 কত হবে, পি অফ 5 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় যদি 5 বসে তাহলে কত হবে, 5 কিউব, 5 ইকুয়াল টু তোমার হচ্ছে 0। তাহলে এর পার্টটাকে তুমি এক পাশে রাখো, বাকি সবগুলো টার্মকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে এখান থেকে 25 ইকুয়াল টু বাকিগুলো তুমি যদি কাটাকাটি করো 50, 125 থেকে যদি 50 চলে যায় থাকে 75, তো 75টাকে তুমি এখানে নিয়ে আসো, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে তোমার 75 ডিভাইড বাই তোমার 25, মানে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 3। তাহলে এ হচ্ছে তোমার 3, কারেক্ট অ্যান্সার কোনটা, তাহলে হচ্ছে ক নাম্বারটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো 3 নাম্বার, ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা নেটওয়ার্ক সমস্যা আজকে, সবার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? ভয়েস কি শুনতে পাচ্ছ ঠিকঠাক? আচ্ছা আচ্ছা হ্যাঁ, 3 নাম্বারটা দেখো কি বলা আছে, যে সমমাত্রিক বহুপদী কোনটা। আচ্ছা সমমাত্রিক মানে কি, যে তোমার প্রতিটা পদের চলকের পাওয়ার তোমার হচ্ছে সেম হইতে হবে, তাই না? দেখো একটু লক্ষ্য করো, এখানে দেখো তোমার চলকের পাওয়ার কত 1, এখানে তোমার চলকের পাওয়ার কত 0, এখানে তো 2, তার মানে এগুলো আসলে সমান না। এখানে দেখতে পাচ্ছ 1, এখানে 2, 2 আর এখানে 1 আছে, ঠিক তেমনিভাবে এখানে সমান, এখানে 3 আছে 2 আছে। বাট এখানে লক্ষ্য করো, এখানে তোমার এক্সের পাওয়ার 3, এখানে এক্সের পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে দুইটাকে যোগ করলে তুমি আসলে 3 পেয়ে যাচ্ছ, এখানেও দুইটাকে যোগ করলে তুমি আসলে 3 পেয়ে যাচ্ছ, এখানেও তুমি 3 পাচ্ছ, তার মানে এখানে সবগুলো চলকের পাওয়ার আসলে কত 3 না, তার মানে এটা হবে কত, ডি হবে। ডি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে আগে। দেখো তোমাকে কি বলা আছে, তোমাকে বলা আছে যে তোমার যে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 বহুপদীর একটি উৎপাদক নিচের আসলে কোনটি। কি করবা, শর্টকাটে হচ্ছে কি, তুমি এখান থেকে হচ্ছে এর মানগুলো বসায় দেখবা যে তুমি 0 পাও কিনা। একটু আগে আমার যে প্রপার্টিটা আসলে শিখলাম, এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করবো, যে এই ব্যাপারটা, যে আমরা এখান থেকে এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব, যে এর মান যদি বসাই বা এক্সের মান যদি আমরা বসালে হচ্ছে আমি ওইটা 0 পাই কিনা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি একটা উৎপাদক হইতে হয় তাহলে এখানে এর মান কত বসাতে হবে, -1, এখান থেকে আমি এর মান পাবো কত 1, এখান থেকে পাবো এর মান 2, এখান থেকে এর মান পাবো হচ্ছে আমি -4। তাহলে তুমি হচ্ছে একটু মান বসানো শুরু করে দিবা যে তুমি এই পুরো মানটাকে 0 পাও কিনা। এখন কোন মানটা বসালে তুমি আসলে 0 পাও এটা তোমার হচ্ছে একটু বের করতে হবে, কোন মানটা বসালে তুমি 0 পাও। খেয়াল করে দেখো, আমি প্রথম শুরু থেকে শুরু করি, এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে -1 বসাই, এখানে এক্স ইকুয়াল টু -1 বসাই দিই রাশিটাতে, যে -1 হোল টু দি পাওয়ার 3 মাইনাস -1 হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 -8। দেখতে পাচ্ছ তুমি 0 পেয়ে গেছো, তার মানে আসলে ক নাম্বারটি আমাদের অ্যান্সার, আমাদের আর বাকিগুলো চেক করা লাগলো না, কারণ এই এ ইকুয়াল টু -1 বসানোর সাথে সাথে আমি আসলে এখানে 0 পেয়ে গেছি, রাইট। আচ্ছা আচ্ছা লাইভ আটকে আটকে যাচ্ছে, ভয়েস ক্লিয়ার, আহা প্রবলেম হয়ে গেল। এই প্রবলেম কেন হচ্ছে আজকে, নেট তো সব ঠিক আছে দেখাচ্ছে। আচ্ছা তারপর দেখো তোমাদের যে আংশিক ভগ্নাংশ, যেটা নিয়ে আসলে তোমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো, এখানে চলে আসলো, কিন্তু লাইভ যদি তোমাদের আটকে আটকে আসে তাও তো সমস্যা। কি করা যায়, আচ্ছা আচ্ছা একটু আমাকে সবাই জানাও তো, একটু দাঁড়াও আমি দেখতেছি, একটু দেখো তো সব কিছু ঠিক আছে কিনা আমাকে।
ওকে, ভিডিও ক্লিয়ার না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। তাহলে আজকে তো একটু প্রবলেম হয়ে গেল। গত দুইটা লাইভ ক্লাস তো আমাদের স্মুথ গেছিলো, আজকে তো একটু সমস্যা হয়ে গেল, তাই না? আচ্ছা দেখি কি করা যায়, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। চলো, আচ্ছা অল ক্লিয়ার, এই তো আমি বলতেছি অল ক্লিয়ার। ঠিক, আচ্ছা এখন ঠিক আছে, এখন ক্লিয়ার। তাহলে শুরু করি, হ্যাঁ? আচ্ছা তাহলে চলো একটু শুরু করি। একটু তোমাদের ফ্রেন্ডদেরকে তাহলে একটু এখন মেনশন দিয়ে দাও যারা যারা চলে গেছে। ওকে, এখন ক্লিয়ার হইলে চলো একটু আমরা শুরু করি। দেখো কি বলা আছে, যে আমাকে বলছে এই ভগ্নাংশটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো এই ধরনের ম্যাথগুলো তো আমরা একটু বড় করে করা শিখছি, তাই না? তো এমসিকিউর জন্য আমরা এত বড় করে করবো না, আমরা একটু শর্টকাট করব। তো কি আছে দেখো, আমি একটু প্রথম প্রশ্নটা লিখতেছি। তোমাকে দেওয়া আছে হচ্ছে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2। এই ভগ্নাংশকে তোমাকে বলতে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তোমার যখন এই টাইপের কোনো ভগ্নাংশ থাকবে, তুমি কি করবা? তুমি হচ্ছে প্রথমেই দেখো এখানে দুইটা তোমার হচ্ছে রাশি আছে না? এই দুইটা রাশির জন্য তুমি হচ্ছে এখানে দুইটা দাগ দিয়ে দিবা, মাঝখানে একটা প্লাস দিয়ে দিলা, দাগ দিয়ে দিলাম। তারপর কি করবা, এই দুইটার থেকে যে কোনো একটাকে তুমি আগে লিখবা। মনে করো আমি হচ্ছে x - 1টাকে এখানে লিখতেছে, যে x - 1 এটাকে লিখতেছে। এখন x - 1 ইকুয়াল টু 0 ধরে তুমি x এর মানটা বের করবা। x - 1কে 0 ধরে x এর মান কত বের হবে? তোমার 1 বের হবে। বাদ বাকি যত জায়গায় x আছে সব জায়গায় তুমি হচ্ছে x ইকুয়াল টু 1 বসাই দেবা। খেয়াল করো, দেখো তো এখানে x ছিল না, এই x এর জায়গায় তুমি এখন 1 বসাই দেবা, x - 2। এখানে x ছিল না, এই x এর জায়গায় তুমি হচ্ছে এখানে 1 বসাই দেবা। 5 × 1 - 7। এখন পরে যে আমি আরেকটা দাগ দিলাম, এই দাগের জন্য কি করবা? প্রথমে তো হচ্ছে আমি x - 1কে রাখছিলাম, বাদ বাকি সব x এর জায়গায় হচ্ছে আমি 1 বসাই দিছিলাম। এখন কি করবা? এখন হচ্ছে তুমি x - 2কে রাখবা, এই যে x - 2কে রাখবা। তারপর সেমভাবে তুমি এখান থেকে হচ্ছে x এর মানটা বের করবা। x - 2 ইকুয়াল টু 0 হইলে x ইকুয়াল টু কত হবে? 2 হবে না? বাদ বাকি যত জায়গায় x আছে সব জায়গায় তুমি হচ্ছে x ইকুয়াল টু 2 বসাই দেবা। খেয়াল করে দেখো, এখানে x - 1 ছিল, তার মানে x এর পরিবর্তে তুমি 2 বসাবা, 2 - 1। আর এখানে x এর পরিবর্তে তুমি 2 বসাবা, 5 × 2 - 7। তাহলে কত হচ্ছে? 5 - 7 মানে -2, আর নিচে থাকতেছে তোমার x - 1 ইন্টু 1 - 2 মানে কত? -1 পাচ্ছ এখান থেকে। আর এখান থেকে কত পাচ্ছ? 5 × 2 মানে কত? 10, 10 - 7 মানে 3 পাচ্ছ। আর এখান থেকে তুমি হচ্ছে x - 2 আর 2 - 1 মানে তো 1 পাচ্ছ। তার মানে এখানে আসলে কী হয়ে যাচ্ছে দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুইটা কাটাকাটি চলে যাবে, থাকবে আসলে শুধুমাত্র 2 ডিভাইড বাই x - 1 প্লাস 3 ডিভাইড বাই x - 2। এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের রূপ। কত নম্বরে রয়েছে দেখো তো এটা? আমাদের এটা হচ্ছে গ নাম্বারে রয়েছে। তো গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছো। কী করবো আমরা? শর্টকাটে করব, যে এই আংশিক ভগ্নাংশ এইরকম যখন তোমার ফর্মে থাকবে, এইরকম ফর্মে থাকলে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে ভাগ ভাগ করে নিব। যে তোমার প্রথমে হচ্ছে আমি দুইটা দাগ দিয়ে নিব, যদি দুইটা থাকে দুইটা দাগ দিয়ে নিব। তারপর কী করবো, যে x - 1 অথবা x - 2 যে কোনো একটাকে আগে লিখবো। আমি এখানে x - 1কে আগে লিখতেছি। তারপর x ইকুয়াল টু 1 ধরে বাকি যত জায়গায় x আছে সব জায়গায় হচ্ছে আমি 1 বসাই দেবো। তারপরের পার্টটায় x - 2কে শুধুমাত্র রেখে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 নিয়ে x এর যত সব জায়গায় তুমি হচ্ছে x ইকুয়াল টু 2 বসিয়ে দেবে। তারপর জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে যা পেয়ে যাবা, ওটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের রূপ। তাহলে 5-এর ডি হচ্ছে গুড। ওকে, আচ্ছা তাহলে দেখো কি বলা আছে, নিচের কোনটি প্রতিসম? আমরা কি জানি প্রতিসমর জন্য কি করা লাগে? যে মনে করো যে কোনো দুইটা চলকের কে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে পুরোপুরি বীজগাণিতিক রাশির আসলে কোনো চেঞ্জ হবে না, তাই না? তো এখানে দেখো কোনটাকে ইন্টারচেঞ্জ করলে, কোন রাশিটাতে দুইটা বীজগাণিতিক চলককে ইন্টারচেঞ্জ করলে তোমার পুরো রাশিটার মান কোনো চেঞ্জ হবে না। এইটাকে লক্ষ্য করো, মনে করো আমি এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করতেছে, মানে এক্সের জায়গায় তুমি ওয়াই বসাবা আর ওয়াইয়ের জায়গায় তুমি হচ্ছে এক্স বসাবা। বসাই দেখো, এই এক্সের জায়গায় তুমি ওয়াই বসাও, ওয়াইয়ের জায়গায় তুমি এক্স বসাও, এই ওয়াইয়ের জায়গায় তুমি এক্স বসাও, আর এই এক্সের জায়গায় তুমি ওয়াই বসাও। খেয়াল করে দেখো এই রাশিটা আর এই রাশিটা কি একদম সেম রাশি না? তার মানে কি এটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি। আর বাকি যে কোনো জায়গায় বসায় দেখো, তুমি এ আর বি যদি চেঞ্জ করো দেখবা হচ্ছে তুমি একই রাশি পাচ্ছ না। খেয়াল করে দেখো, এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে এক্স জেড আছে, এখানেও এক্স জেড আছে। তো প্রতিসম, সমমাত্রিক, চক্রক্রমিক এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য ভালো করে দেখে যাবো তোমরা। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা তাহলে চলো হচ্ছে আমরা একটু সামনের দিকে আগে।
দেখো পরে যে ম্যাথটা এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ওই টাইপেরই ম্যাথ, আমরা এটাকে সেমভাবে আমরা সলভ করব। খেয়াল করে দেখো তোমার এখানে আসলে কী দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া আছে যে x/(x²-4) এর আংশিক ভগ্নাংশ কোনটা। তাহলে এটা কিছু আমরা একটু ওই ফর্মে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, দেখো এখানে x²-4 আছে, এটাকে আমরা কি a² - b² ফর্মুলায় ফেলতে পারি না? তো এটা আসলে কি হয়ে যাবে যে x/(x²-4) এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x/(x+2) ইন্টু x-2 তোমার হচ্ছে এই যে x², 4কে আমরা লিখতে পারি হচ্ছে 2², তার মানে a² - b²। এটা ফর্মুলা তো আমরা জানি a+b ইন্টু a-b। এখন আমরা সেমভাবে এটা কি হচ্ছে আংশিক ভগ্নাংশ করব। কি করব, এই যে দুইটা রাশির জন্য দুইটা দাগ দিয়ে দিবে হবে। তারপর কি করব, প্রথমে মনে করো আমি x+2 এইভাবে লিখতেছি। এখন x+2 = 0 ধরে x এর মানটা আমরা বের করব। কত বের হবে, -2 বের হবে। এখন বাকি x এর যত জায়গায় x আছে সব জায়গায় হচ্ছে আমি x = -2টা বসাই দেব। তাহলে কত জায়গায় x আছে, এখানে x আছে, তো এখানে যদি আমি -2 বসাই, -2 হয়ে যাচ্ছে, আর এখানে x এর জায়গায় -2 বসাচ্ছে। পরেরটার জন্য কি করব, মনে করি এবার হচ্ছে আমি x-2কে রাখতেছি। এখন x-2 = 0 ধরে x এর মান আমি কত বের পাবো, এখানে 2 পাবো না? এখন x এর বাকি যে জায়গাগুলো আছে সব জায়গায় হচ্ছে আমি x = 2 বসাই দেবো। আর বাকি কোনটা আছে, যে এটা 2 + 2 আর উপর হবে শুধুমাত্র 2। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, -2, নিচে পাচ্ছি -2 × -2 মানে -4 × x+2 প্লাস 2/2 + 2 মানে 4 x-2। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা চলে যাবে, থাকবে 1/2 x+2, এই যে 2 আর 4 কাটা গেলে কি হাফ থাকবে না নিচে, আর এখানে 2 আর 4 কাটা চলে গেলে এখানে 2 থাকবে, 2 × x-2, আর উপরে থাকতেছে হচ্ছে আমার একটা 1। তাহলে এটা অ্যান্সার আসলে কত নাম্বার, আমাদের হচ্ছে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? তো বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে 8 নাম্বারে চলে যাই। বলা আছে হচ্ছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, খেয়াল করে দেখো প্রকৃত ভগ্নাংশ কোনটা। তোমার যদি হচ্ছে এটা তো আমাদের লব, তাই না, এটা আমাদের হর। যদি হচ্ছে আমাদের লবের পাওয়ার ছোট থাকে এবং হরের পাওয়ার বড় থাকে, তখন আমরা এটাকে বলি প্রকৃত ভগ্নাংশ, যেটা অলরেডি আমরা করে আসছি। কিন্তু যদি তোমার লবের পাওয়ার আর হরের পাওয়ার তোমার সমান হয়ে যায়, অথবা লবের পাওয়ার বড় হয়ে যায়, অথবা হরের পাওয়ার তোমার ছোট হয়ে যায়, তখন আমরা এটাকে কি বলি, অপ্রকৃত ভগ্নাংশ বলি। তার মানে এখানে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, তুমি সব জায়গায় দেখতে পাচ্ছ যে 1, 2, 3 এই তিনটাতেই দেখতে পাচ্ছ যে তোমার লবের পাওয়ার বড়, লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার হচ্ছে তোমার বড়। কিন্তু 3 নাম্বারটায় দেখো লবের পাওয়ার 3 এবং হরের পাওয়ারও তোমার আসলে 3। এই যে x সবগুলোকে গুণ করলে তুমি x⁻³ পাবা না, মানে 3, এখানেও 3, এখানেও 3, তার মানে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। যেহেতু সমান, তার মানে 3 নাম্বারটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো 3-এর হচ্ছে সি। গুড। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বারটা কি বলা আছে, যে qx = তোমার হচ্ছে x² + 2x² + 2x + 1 এর ক্ষেত্রে q - 1 = 0 হলে qx এর একটি উৎপাদক কোনটা। একদম ফার্স্টে যেই আমরা প্রপার্টিটা ইউজ করেছিলাম উৎপাদকের ভাগশেষ উপপাদ্যের যেই আমাদের উপপাদ্যটা, ওইটার মতোই না। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর মানে আমি কত পাচ্ছি, যে x = হচ্ছে আমার -1, তার মানে -1 যদি এই পাশে চলে আসে তাহলে কত হবে, x + 1 = 0, তার মানে যে x + 1ই হচ্ছে আমার একটা উৎপাদক। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের উৎপাদক। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু তোমরা বলো তো যে নেট কি ঠিক আছে এখন? আজকে একটু শুরু থেকে প্রবলেম হয়ে গেল, স্টুডেন্টও কমে গেছো তোমরা এখন, এই জন্য একটু লক্ষ্য করো তো ঠিক আছে কিনা এখন। আচ্ছা, সমস্যা নেই, যারা আছো তোমরা একটু থাকো, সামনে আরও ভালো ভালো এমসিকিউ আসতেছে। আচ্ছা চলো সামনের দিকে আগেই। আসলে ক্লিয়ার, রাইট? ওকে, আচ্ছা দেখো কি বলা আছে, যে x⁻6 + 3x⁵ - 2x⁴ - 5 এই বহুপদীর মুখ্য সহগ কোনটা। মুখ্য সহগ কাকে বলে, যে আমার মুখ্য পদের যে কোএফিসিয়েন্ট এটা কি বলে হচ্ছে আমাদের মুখ্য সহগ। এখন মুখ্য পদ কোনটা, যেই পদের আমার চলকের পাওয়ার সর্বোচ্চ তাকেই বলা হয় তোমার মুখ্য পদ। এখন আমার এখানে মুখ্য পদ কোনটা, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ, কারণ কি এখানে হচ্ছে আমার চলকের পাওয়ার সর্বোচ্চ।
তো মুখ্য পদের যে সহগ বা কোফিশিয়েন্ট এটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। তো এখানে x⁶ এর সহগ আসলে কত 1 না, তার মানে এখানে 1ই হচ্ছে আমাদের মুখ্য সহগ। তার মানে 10-এর আমার কত হবে, 10-এর হবে হচ্ছে আমাদের খ নাম্বার। ঠিক আছে, 10-এর খ 1। আশা করি বুঝতে পেরেছ। এই 10-এর অনেকে ক বলতেছো, ক না কিন্তু, -5 না, -5 তো তোমার হচ্ছে কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবপদ। এই দেখো -5টা হচ্ছে তোমার ধ্রুবপদ। যদি তোমাকে বলা হয় যে আমার ধ্রুবপদ কত, তখন তুমি বলবো হচ্ছে -5। কিন্তু এখানে বলা আছে তোমার হচ্ছে মুখ্য সহগ কোনটা। মুখ্য সহগ মানে কি, যে মুখ্য পদের যে সহগটা এটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। মুখ্য পদ কাকে বলা হয়, মুখ্য পদ হচ্ছে যেই পদের পাওয়ার আমার সর্বোচ্চ হবে এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য পদের সহগ এখানে কত দেখতে পাচ্ছ, 1 দেখতে পাচ্ছ না, তার মানে আমাদের মুখ্য সহগ কত হবে, 1 হবে। তার মানে 10-এর বি হচ্ছে। আচ্ছা, তারপর দেখো 11 নম্বর যেই আমাদের কোশ্চেনটা, যে প্রবলেমটা কি বলা আছে। আচ্ছা, একটা ভগ্নাংশ দেওয়া আছে, তুমি দেখি বুঝতে পারতেছো এটা আসলে কি ধরনের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ নাকি হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অবশ্যই এটা আমার কি অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু হচ্ছে আমাদের লবের পাওয়ার হচ্ছে তোমার বেশি, হরের পাওয়ার হচ্ছে আমার কম, তাই না। ওকে, আমাকে অনেকে এটার অ্যান্সার দিয়ে ফেলতেছো, ডি বলতেছো। আচ্ছা দেখি কি হয়, খেয়াল করো। এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি আসলে ডিরেক্ট আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না। শুরুতে আমার এটাকে আসলে প্রকৃতিতে রূপান্তর করতে হবে, তারপর গিয়ে হচ্ছে আমি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো এই ধরনের ম্যাথগুলো যখন তোমার আসবে তখন তুমি কি করবে, আসলে চলো দেখি। চলো কোশ্চেনটাকে লিখে নিই, যে x⁻³ ডিভাইডেড বাই তোমার হচ্ছে x² - 16। দেখো এই ধরনের ম্যাথ যখন আসবে তখন তুমি কি করবা, লবকে তুমি হরের মাধ্যমে প্রকাশ করবা। কি করবা, লবকে হরের মাধ্যমে প্রকাশ করবা। তাহলে কিভাবে প্রকাশ করবো, দেখো নিচে কত আছে, x² আছে তাই না, আর এখানে আছে x³। তাহলে চলো উপরে আমি x² বানাই নেই। কিভাবে বানাবো, x × x², আর নিচে আছে তোমার x² - 16। এখন আমি লবকে হরের মাধ্যমে প্রকাশ করব। হরে কত আছে, x² - 16 না, তো এটাই আমি এখানে লিখবো। তাহলে কত হবে, খেয়াল করো, এই যে x এই x² - 16 আমি লিখে ফেললাম। দেখো লবকে হরের মাধ্যমে আমি প্রকাশ করছি, বাট একটু কাজ আছে। কি কাজ আছে দেখো, এই x দিয়ে যদি আমি x কে গুণ করি আমি পাচ্ছি x⁻³ এই x কে যদি আমি -16 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, -16x পাচ্ছে। কিন্তু ভাই -16x কি এখানে আমার ছিল না, তাহলে এটাকে আমার ক্যান্সেল আউট করার জন্য কি করতে হবে, এটা +16x নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই যে উপরে লব, এই লব আর এই x⁻³ এই লব, এটা কিন্তু একদম সেম জিনিস, তারা কিন্তু একদম সেম রাশি। কারণ কি, এই যে x² দিয়ে গুণ করলে তোমার হবে x⁻³, x কে -16 দিয়ে গুণ করলে হবে তোমার -16x, আর এখানে আছে তোমার +16x। তার মানে তোমার আসলে কাটাকাটি চলে যাচ্ছে। এই যে এই দুজন কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র থাকতেছে x⁻³। এটাকে আমরা কেন প্রকাশ করলাম, যেন আমরা প্রকৃতিতে রূপান্তর করতে পারি। তাহলে এখন আমাদের কি করব, দেখো আমরা এটাকে একটু সুন্দর করে আলাদা করে লিখতে পারি, যে x × x² - 16 ডিভাইডেড বাই x² - 16 প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি 16x ডিভাইডেড বাই x² - 16। খেয়াল করে দেখো এখানে x² - 16 আর এখানকার x² - 16 কাটা চলে যাবে, থাকতেছে এখানে শুধুমাত্র x, আর এখানে থাকতেছে তোমার হচ্ছে 16x ডিভাইডেড বাই x² - 16। খেয়াল করে দেখো এখন কিন্তু হচ্ছে আমার এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। আর এটা কি, এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এটা তো আসলে আমাদের প্রকৃত ভগ্নাংশ না, আসলে এটা তো আর ভগ্নাংশ রূপ না। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আসলে x এর পাওয়ার 1 আর এখানে x এর পাওয়ার 2, তার মানে এটা কি আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। এখন তুমি চাইলে এটাকে আগের মতো করে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে পারবা, তাই না। আর এটা কি তোমার পূর্ণ সংখ্যা বা পূর্ণ চলক আর কি, ভগ্নাংশ তো আর না, তাই না। বুঝতে পারছো। তাহলে তোমরা যারা যারা আসলে ডি নাম্বার বলতেছিল, এটা আসলে ডি হবে না, এটা হবে আসলে সি নাম্বারটা, তাই না। হ্যাঁ, সি নাম্বারটাই, এখানে কিন্তু এক্স নাই, খেয়াল রেখো। সবাই কি বুঝতে পেরেছো এটা। তো দেখি এগুলো আসলে ঘুটঘাট অ্যান্সার দিয়ে ফেলবে না, যদি এটা বোঝা যায় কি হবে। আচ্ছা, তারপরে ম্যাটটা দেখো, পরের ম্যাটটা দেখো কি বলা আছে, যে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা। এখানে কোনটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দাও। সবাই পারবা এটা। এই সবগুলো কিন্তু তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে, যেগুলো আংশিক ভগ্নাংশ টাইপ দেখাচ্ছে এগুলোর বাইরে তোমার আসে না। বোর্ড পরীক্ষা তোমার এই ধরনের আংশিক ভগ্নাংশের বাইরে আসে না। এগুলো যদি করে যেতে পারো ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া। 12 এ বলতেছো অনেকে,
আচ্ছা 12 কি এ হবে আসলে? 12 এ হবে না, 12 কিন্তু আসলে ডি হবে। এই যে সোমাই ইসলাম অ্যান্সার দিচ্ছ, তারপর রিয়া অ্যান্সার দিয়েছ, ওকে। বাকিরা বলো তো, শাকিলা অ্যান্সার দিয়েছ, এই তো লামিয়া অ্যান্সার দিচ্ছ, ইসমো অ্যান্সার বলছো। আচ্ছা তার মানে কি হচ্ছে আসলে 12 ডি হচ্ছে, কারণ কি আমার লবের যেই পাওয়ারের মাত্রা আর হরের যেই মাত্রা, লবেরটা বড়, হরেরটা কি আমার ছোট, তাই না? ওকে, তার মানে চলো আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা এবার দেখো, এটাও আমার কি সেম একটা কি অপ্রকৃত ভগ্নাংশ তোমাকে দেওয়া আছে, বলছে এই অপ্রকৃত সমান আসলে কত। অপ্রকৃত ভগ্নাংশ কেন? কারণ হচ্ছে আমাদের লবের যেই পাওয়ার আর হরের যে পাওয়ার, আমরা দেখতে পাচ্ছি যে তোমার লবের পাওয়ার বড় হরের থেকে, তার মানে এটা একটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। একটু আগে তোমাদেরকে আমি নিয়ম শিখাইছি যে আমরা এটা দেখিয়ে আনসার করবো না, কি করবো আমরা, যে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি আসলে প্রথমে প্রকৃতিতে রূপান্তর করবো। এটার জন্য আমাদের কাহিনী কি, যে এক্স টু দি পাওয়ার 3 ডিভাইড বাই তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। আমরা এটাকে কীভাবে আমার প্রকৃত রূপান্তর করবো, কি বলছিলাম, যে লবটাকে হরের মাধ্যমে প্রকাশ করব। তো আমার হরে কি আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে আছে তোমার এক্স টু দি পাওয়ার 3। তার মানে এই এক্স টু দি পাওয়ার 3কে আমি হচ্ছে স্কোয়ারের মাধ্যমে রূপান্তর করব। তাহলে কীভাবে লিখতে পারি, এক্স ইন্টু এক্স স্কোয়ার, নিচে আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 9। এখন এই লবটাকে আমি হরের মাধ্যমে প্রকাশ করব কীভাবে, যে এক্স স্কোয়ার মাইনাস 9 আমি লিখে দিলাম, আর এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 9। এখন তোমার তো আসলে সমান করতে হবে, এখানে তো আমার ছিল এক্স টু দি পাওয়ার 3, এখন যদি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করো কত হবে, এক্স টু দি পাওয়ার 3। এই এক্স দিয়ে মাইনাস 9কে যদি গুণ করে তাহলে কত হবে, মাইনাস 9x হবে, তাই না? কিন্তু মাইনাস 9x এখানে ছিল, তার মানে এটাকে মিলানোর জন্য বা মাইনাস 9xকে ক্যান্সেল আউট করার জন্য আমার এটা প্লাস 9x নিয়ে আসতে হবে। তারপর আমরা কী করবো, এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 লিখবো, প্লাস 9x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 লিখবো। কী করলাম, যে এই পার্টটাকে আলাদা করে ফেললাম আর এই পার্টটাকে আলাদা করে ফেললাম। আলাদা করে হচ্ছে যে এইটা কাটা চলে যায়, থাকতেছে আমার এক্স, আর এখানে থাকতেছে হচ্ছে আমার 9x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে খেয়াল করে দেখো, আমার ছিল তোমার অপ্রকৃত ভগ্নাংশ, এটা আমার প্রকৃত ভগ্নাংশ রূপান্তর হয়ে গেল। এখানে আমার লব হচ্ছে ছোট, হর হচ্ছে আমার বড়। ক্লিয়ার? তাহলে কত নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে, কত নাম্বার কারেক্ট অ্যান্সার হবে, 3 নাম্বারটা না? এই তো গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তোমরা কি বুঝতে পারতেছো, মোটামুটি বুঝতে পারতেছো? আচ্ছা আচ্ছা, এবার এটা তোমাদের পরীক্ষা দিয়ে দিই। আমরা কিন্তু অলরেডি এটা সলভ করে ফেলছি, এই ধরনের কীভাবে হচ্ছে তোমার এইগুলো সলভ করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি জানি। এটা পরীক্ষা হয়ে যাক, তোমরা এটা নিজেরা ট্রাই করে বলো কত হবে। আংশিক ভগ্নাংশ এইগুলোর বাদে তোমাদের এমসিকিউতে আর কিচ্ছু আসবে না, যা যা এই পর্যন্ত তোমাদের আংশিক ভগ্নাংশ দেখানো হয়েছে এগুলোর বাইরে একটা কিচ্ছু আসবে না। আচ্ছা চলো এটা একটু সলভ করে ফেলি, বাট তোমরা আমার আগে করে ফেলো। কত হবে এটা দেখো, যে এক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 আছে। কী করবো, এটার জন্য হচ্ছে আমি দুটো দাগ দিব। কী করবো, একটাকে রাখবো, এই যে এক্স মাইনাস 2কে রাখলাম। এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে এক্সের মানটা বের করবো, কত বের হবে, 2 বের হবে। এই এক্সের মানটা তুমি বাকি এক্সের জায়গায় বসাই দেবা। এখানে এক্স কত ছিল, 2, এক্সের জায়গায় কত বসাবো, 2 মাইনাস 3, আর উপরের বসাবো দিব 2। তারপর কি করবো, এক্স মাইনাস 2কে তো রাখলাম, এবার হচ্ছে এক্স মাইনাস 3কে রাখবো। তারপর হচ্ছে সেম এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরে এক্সের মানটা বের করবো, 3 বের হয়ে গেল। এক্স মাইনাস 3 বাদে আর বাকি যত জায়গায় এক্স আছে সব জায়গায় হচ্ছে এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দেবো। তাহলে আর কোন কোন জায়গায় এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কত হবে 3 মাইনাস 2, আর এই এক্সের জায়গায় হয়ে যাবে তোমার 3। তাহলে কী হচ্ছে ভাই দেখো, 2 ডিভাইড বাই 2 মাইনাস 3 মানে কত হবে, -1 পাচ্ছি, আর এখান থেকে হচ্ছে যে এক্স মাইনাস 2, আর এখানে থাকছে তোমার প্লাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 মানে কত 1, আর হচ্ছে তোমার এই যে এক্স মাইনাস 3। তার মানে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। সুন্দর করে সাজাই লিখলে কত হবে, 3 ডিভাইড বাই এক্স মাইনাস 3 মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2। দেখো এটা কোথায় রয়েছে, কত নাম্বার রয়েছে, কতে রয়েছে, তাই না? আচ্ছা ক নাম্বার হচ্ছে এটার অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? ওকে আচ্ছা, তারপর দেখো 15 নাম্বার যে কোশ্চেনটা, এটা আসলে সেম, একদম সেমভাবে হচ্ছে আমরা সলভ করবো। সেম এই যে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3, কী করবো, দুটো দাগ দিয়ে দিব। প্রথমে তুমি হচ্ছে এক্স প্লাস 1কে রাখবা, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে এক্সের মান কত বের হবে, এখান থেকে -1 বের হবে, এই -1টা এখানে বসে দেবা, -1 -3, আর উপরে তো 1 রয়েছে। আর এখানে কি করবো, এক্স মাইনাস 3 দিবা, এক্স ইকুয়াল টু 3 বের হবে, তাহলে হচ্ছে 3 + 1
আর উপরে থাকতেছে 1, তাহলে কি হচ্ছে 1 ডিভাইডেড বাই -1 -3 -4 পাচ্ছ এখান থেকে, আর হচ্ছে তোমার এই যে x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 মানে কত 4, আর এখান থেকে হচ্ছে x মাইনাস 3। তাহলে খেয়াল করে দেখো আমাকে বলছে a ডিভাইডেড বাই x প্লাস 1, তার মানে এটাই হচ্ছে যে এই পার্টটা যে a ডিভাইডেড বাই x প্লাস 1, তাহলে এর মান কত হবে? এর মান হবে তোমার হচ্ছে -1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে b এর মান কত 1 ডিভাইডেড বাই 4 x মাইনাস 3। তোমাকে যদি এখন শুধু চাইছে তোমার a এর মান, তাই না? তাহলে a এর মান হবে -1 ডিভাইড বাই 4। b এর মান চাইলে কত হইতো? b এর মান হইতো তোমার হচ্ছে এই যে খ নাম্বারটা 1/4। তাহলে 5 হচ্ছে আমার a। সবাই কি বুঝতে পেরেছে? কার কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাইয়ারা, ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা শেষ করে ফেলছি। দ্বিতীয় অধ্যায়ে যা যত টাইপের তোমার ম্যাথ হইতে পারে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবারে ইম্পর্টেন্ট, সবগুলো ম্যাথ হচ্ছে আমরা করে ফেলছে। তো এখন হচ্ছে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সলভ করব। এখন যেহেতু একটা পার্ট আমাদের শেষ হলো, তোমরা একটু কাজ করো, একটু শেয়ার দিয়ে দাও, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। আমাদের অলরেডি কয়টা শেয়ার হয়েছে? 4টা শেয়ার হয়েছে, 10টা শেয়ার করে ফেলো। একটু তোমরা কয়জন শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে একটু আমাকে জানাও যে শেয়ার দিয়ে ফেলছো। তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দাও, ভিডিওতে তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দাও। আজকে একটু প্রবলেম হয়েছে আমাদের নেটের জন্য, তার জন্য দুঃখিত, স্টুডেন্টও কমে গেছে এই জন্য। একটু শেয়ার দিয়ে দাও, স্টুডেন্টরা যেন একটু জয়েন হতে পারে। আই থিঙ্ক এখন নেট সমস্যা ঠিক আছে। সবাই একটু শেয়ার দিয়ে আমাকে জানো যে ভাইয়া নেট ঠিক আছে এবং শেয়ার দিয়ে দিছে। সবাই একটু শেয়ার দিয়ে দাও, আর একটু জানো যে নেট ঠিক আছে কিনা এখন, রাইট? আচ্ছা, ওকে ওকে, তামিম শেয়ার দিয়ে ফেলছো, বাকি একটু শেয়ার দিয়ে জানাও, কারণ অলরেডি কিন্তু আমাদের নেটের প্রবলেমের জন্য অনেক স্টুডেন্ট অলরেডি চলে গেছো। আই থিঙ্ক নেট এখন ঠিক হয়ে গেছে। দেখো এই প্রবলেমটা কিন্তু তোমাদের অনেকবার আসে। কি বলছে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যায়? এই যে 3, 4, 5 এগুলোকে তোমার কি বলা হয়? তোমার হচ্ছে পিথাগোরাসের ত্রয়ী বলা হয় না? পিথাগোরিয়ান ট্রিপল বলা হয়, তাই না? পিথাগোরিয়ান ট্রিপল অথবা তোমার হচ্ছে পিথাগোরাসের ত্রয়ী। তো এই ত্রয়ী দিয়ে তোমার কি হবে? সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। মানে মূল কথা হচ্ছে যেটা আসলে আমার যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হবে, মানে দুইটা সংখ্যার বর্গের যোগফল অন্য একটা সংখ্যার বর্গের সমান হবে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। আরও অনেকগুলো কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী রয়েছে। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বারটা কি বলা আছে? 2 নম্বরে বলা আছে যে 80 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেক কত? ভাই আমরা সম্পূরক কোণ আমরা আসলে কি জানি? যে দুইটা কোণের যোগফল যদি তোমার 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে আমি আরেকটা কোণের সাপেক্ষে সম্পূরক কোণ বলবো। তার মানে আমরা বুঝতেছি যদি 80 ডিগ্রি হয়, 80 ডিগ্রির একটা কোণ হয়, তাহলে তার সম্পূরক কোণ কত হবে? অবশ্যই 100 ডিগ্রি হবে। 180 - 80 তাহলে 100 ডিগ্রি হবে। বলছি সম্পূরক কোণের অর্ধেক কত? তো অর্ধেক কত? 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50 হবে। তাহলে অর্ধেক হবে তোমার হচ্ছে 50 ডিগ্রি। তার মানে 50 ডিগ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো 3 নাম্বারটা কি বলা আছে? যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো কি বলছে, একটা বৃত্ত আছে, এই বৃত্ত ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার হচ্ছে 2 সেন্টিমিটার। ধরে নিই এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। বলছে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোনো একটা বিন্দু আছে। চলো এই যে 5 সেন্টিমিটার দূরে মনে করো একটা বিন্দু আছে, এই হলো একটা বিন্দু। বলছে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা হয়েছে। ওহো, লাগে নাই, ঠিক আছে, যে মনে করো লাগছে যে এটা হচ্ছে আমাদের স্পর্শক বিন্দু, রাইট? বলছে আমাকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে। তাহলে এটা হচ্ছে আমাদের কত? ব্যাসার্ধ 2 সেন্টিমিটার তোমাকে দেওয়া আছে। এটা হচ্ছে এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব 5 সেন্টিমিটার। এখন আমার স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে স্পর্শ বিন্দু আর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটাই কি আমার বৃত্তের ব্যাসার্ধ? এবং আমরা কি জানি যে এটা কি আসলে লম্ব। আমার ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়? লম্ব হয় না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আমার এই পুরোটা আসলে কি হইলো? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবং এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এটা কি আমাদের ভূমি। তাহলে ভূমিটা আমরা কীভাবে বের করবো? √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 4 মানে √ তোমার হচ্ছে 21। এখন √21 এর মান কত? 4.58 মানে 4.6 আমরা বলতে পারি। তার 4.6 সেন্টিমিটার। খেয়াল করে দেখো এখানে কিন্তু √21 আমার দেওয়া নাই, রাইট?
তাহলে আমাদের খ নাম্বারটা আসলে কারেক্ট অ্যান্সার হবে। বুঝতেছো যে এখানে বাকি কোনো জায়গায় হচ্ছে আমার √21 দেওয়া নেই, তার মানে খ নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 3-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমাদের এই পার্টটা একটু বুঝতে হবে আর কি। ওকে, তো চলো, আশা করি বুঝতে পারছো সবাই। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে দেখো, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়। আচ্ছা দেখো, মনে করি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, বহিস্থ কোনো একটা বিন্দু আছে, মনে করি এটা একটা বহিস্থ বিন্দু। এই বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যায়। দেখো তো, এখানে একটা স্পর্শক আঁকা যাচ্ছে এবং এখানে একটা স্পর্শক আঁকা যাচ্ছে। আর কোনো কি আঁকতে পারতেছো? আর কোনো স্পর্শক? আর যাই আঁকবা সেটা হয়ে যাবে তোমার ছেদক। আর যাই আঁকো না কেন ওইটা হয়ে যাবে তোমার আসলে ছেদক। এখান থেকে তুমি আর যাই আঁকবা এটা হয়ে যাবে তোমার হচ্ছে ছেদক। তাহলে এগুলো আসলে স্পর্শক না, এগুলো আসলে ছেদক। তো স্পর্শক আসলে আমি কয়টা পাচ্ছি? তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে আসলে সর্বোচ্চ তোমার 2টা স্পর্শক আঁকা যায়। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে 2টা স্পর্শক আমরা পাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা এটা? তার মানে 4-এর বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, তারপর 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার কি দেওয়া আছে, যে ax² + bx + c = 0 সমীকরণদ্বয় সমান হলে, সমীকরণের মূলদ্বয় সমান হলে নিচের কোন তথ্যটা আসলে সঠিক। আমরা কি জানি যে আমাদের আসলে মূলদ্বয় কি? x = তোমার হচ্ছে -b ± √b² - 4ac / তোমার হচ্ছে 2ic। এখন এই যে এই পার্টটা যে b² - 4ac, এটা কি আমরা নিশ্চয়ক বলি না? এখন নিশ্চয়ক যদি তোমার 0 হয়ে যায়, তার মানে এই পুরো পার্টটা তোমার 0 হয়ে গেছে, মানে এই পার্টটা তোমার নাই আসলে, মানে প্লাস মাইনাসে কোনো টার্মই তোমার নাই। তার মানে x আসলে কি হয়ে যাচ্ছে? -b / 2a হয়ে যাচ্ছে। তার মানে x এর তো 2টা মান, x এর 2টা মানই তোমার হচ্ছে -b / 2a, তার মানে মান 2 আসলে সমান। তাহলে কখন হচ্ছে? যখন আমার নিশ্চয় হয়ে যাচ্ছে 0। তার মানে আমাদের 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা সি বলতেছো, সি কিন্তু ভুল, আমাদের 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 0 থেকে বড় হইতে পারবে না, শুধুমাত্র 0ই। 0 থেকে বড় হয়ে গেলে তো আসলে আমি 2টা মান পেয়ে যাচ্ছে, প্লাস দিয়ে একটা পাবো, মাইনাস দিয়ে একটা পাবো। ঠিক আছে? তো ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল না, শুধু ইকুয়াল। এখানে শুধুমাত্র ইকুয়ালের জন্য ঠিক আছে সমান হবে, কিন্তু এই যে গ্রেটার দেন আছে না, এটার জন্য কিন্তু হবে না। তাহলে কি হচ্ছে? ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছ বুঝতে পারছো, সি কিন্তু না, ডি নাম্বারটা ইকুয়াল হবে, শুধু ইকুয়াল হবে। ক্লিয়ার হেয়ার? ওকে, আচ্ছা, তারপর দেখো 6 নাম্বারটা কি বলা আছে, যে x² - 6x + 8 = 0 সমীকরণে নিশ্চয়কের মান কত। এই যে নিশ্চয়ক কি? নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। তাহলে এখানে আমার b কত? b হচ্ছে তোমার -6, তো -6² - 4 ইন্টু a হচ্ছে আমাদের 1 ইন্টু c হচ্ছে আমাদের 8। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে নিশ্চয়কের মান আসলে কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে, তাই না? 6² মানে 36, আর তোমার হচ্ছে এখান থেকে 32, তা 36 থেকে 32 বিয়োগ দাও, তাহলে তোমার কত থাকবে? 4 থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতেছো? ওকে, তা চলো একটু সামনের দিকে আগেই। আচ্ছা দেখো, এই ম্যাথটা দেখো কি বলা আছে, যে √x - 1 ইন্টু x - 2 প্লাস √x - 3 ইন্টু x - 4 = √2 এর সমাধান কত। একটু লক্ষ্য করো, এটার সমাধান যদি তুমি নর্মাল ওয়েতে করতে যাও, এটা আসলে বিশাল বড় হয়ে যাবে, আমাদের 1 থেকে 1.5 পেজ লেগে যাবে, তারপর এটার সমাধান আমাদের বের হইতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই ধরনের ম্যাথগুলো আসলে আমরা কী করবো, এগুলো হচ্ছে আমরা সিদ্ধ করবো আর কি, পয়েন্টারগুলো সিদ্ধ করে দিব। তো প্রথমে দেখো, আমি হচ্ছে এখানে সমাধান কি, এখানে আসলে x এর জন্য তুমি আসলে 2টা মান পাবা, x এর জন্য 2টা মান পাবা। তোমাকে দেওয়া আছে যে এখানে x এর মান হতে পারে 0 অথবা 2, অথবা x এর মান হতে পারে তোমার 0, 3 অথবা 2, 3 অথবা 3, 5। তো তুমি 1 নাম্বারটা দিয়ে শুরু করবা, এগুলো তো 1 নাম্বার দিয়ে শুরু করবা। কি করবা? ক্যালকুলেটরে মান বসে দিবা, x এর জায়গায় তুমি হচ্ছে 0 বসাতে থাকবা, এই যে x এর জায়গায় 0 বসাতে থাকবা, দেখবা যে তুমি √2 আসলে পাও কিনা। তো বসে থাকো, এই যে 0, x এর জায়গায় 0 বসাচ্ছি, 0 - 1 ইন্টু 0 - 2 প্লাস √0 - 3 ইন্টু 0 - 4। আমি কত পাচ্ছি? 2√3 প্লাস √2 পাচ্ছে। শুধুমাত্র কি √2 পাচ্ছি? তাহলে পাচ্ছি না। তার মানে x = 0 এটা আসলে ঠিক না।
তাহলে 0 কোথায় কোথায় আছে? ক নাম্বারে আছে, খ নাম্বারে আছে। তার মানে এই দুইটা অপশন আসলে আমাদের ঠিক নাই, এটা আমাদের চেক করার দরকার নেই। 2ও চেক করার দরকার নেই, 3 দিয়েও আসলে চেক করার দরকার নেই। এখন চলো আমরা গ নাম্বারটার দিকে যাই। গয়ে দেখি তো 2 দিয়ে প্রথমে এখন চেক করি। এখন 0 যেখানে যেখানে বসাইছিলাম এখানে এখানে কত আমি 2 বসাই দেবো। এই যে 0 0 আমি যেখানে বসাইছিলাম এখানে আমি এখন 2 বসাই দেবো। যেখানে যেখানে আমি 0 বসিয়েছিলাম সেখানে সেখানে হচ্ছে আমি এখন 2 বসাই দেবো। 2 বসানোর পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি এখান থেকে √2 পাচ্ছি। এই যে √2 কিন্তু আমি আসলে পাচ্ছি। তার মানে এটা আসলে আমার কারেক্ট ভ্যালিড মান। তাহলে গ নাম্বারটাই আমাদের হবে। 3 নিয়ে আসলে আমাদের আসলে চেক করার প্রয়োজন নাই। কেন চেক করার প্রয়োজন নাই? কারণ 2 তো আমার হচ্ছে, 2 তো আমার এখানেও নাই, রাইট? তার মানে 3 আচ্ছা 3 দিয়েও দেখো, তাহলে 2 বাদ দিয়ে তুমি 3 দিয়েও দেখো। এই যে 3 দিয়ে দেখো, 2 এর জায়গায় তুমি এখন 3 বসায় দেখো, দেখো তুমি হচ্ছে এই যে √2 পাচ্ছ। তার মানে x এর মান তোমার একটা হইতে পারে 2 অথবা হইতে পারে তোমার 3। তাহলে হচ্ছে আমার ডান পক্ষ আর বাম পক্ষ ইকুয়াল হয়ে যাবে। তাহলে কত নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার? এই 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সাথে কত হচ্ছে? সি হচ্ছে। আচ্ছা তারপর দেখো এই যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা আমরা কি করতে পারি? 4 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x - 8 দেওয়া আছে। এটা ইকুয়াল হলে x এর মান আসলে কত হবে? দেখো এটা একটু বড়োভাবে করতে পারি অথবা বড়োভাবে না করতে তুমি আসলে শর্টকাটও হতে পারে। চলো প্রথমে হচ্ছে আমি একটু লং ওয়েতে করি। কী হবে দেখো, x টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু তোমার দেওয়া আছে 3 টু দি পাওয়ার, এই 2টাকে কমন নিয়ে নিই, x - 4 হয়ে যাবে। তাহলে 4 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x - 4। এখন 3 স্কোয়ার মানে কত? 9। তার মানে 9 টু দি পাওয়ার x - 4। এখন দেখো দুইটার পাওয়ারই আসলে সমান। তার মানে এই পার্টটাকে আমি একটু এই পাশে নিয়ে আসলে কত হবে? 4/9 হোল টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 0 1, রাইট? এখানে 1 থেকে যাবে না, যেহেতু ভাগ করতেছি, ভাগ করলে তো আমার এখানে 1 থেকে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে 4/9 হোল টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু, এই 1কে আমি কীভাবে লিখতে পারি? এই 1কে আমি লিখতে পারি না যে 4/9 হোল টু দি পাওয়ার 0। তার মানে দুইটা রাশি বা দুইটা সাইড তোমার সমান, এমন দেখতে পারতেছো এই বেস দুইটা সমান, তাহলে তাদের পাওয়ার দুইটাকে অবশ্যই সমান হইতে হবে, দুইটা সাইড সমান হইতে হলে। তাহলে x - 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু আসলে আমার 4 হয়ে যাচ্ছে। এত বড় করে করার আসলে কোনো প্রয়োজন নাই ম্যাথটা। দেখো এই ম্যাথটা আসলে আমরা কীভাবে চিন্তা করতে পারি? আমরা বলছি x এর মান কত? দুইটা আসলে সমান। তাহলে দেখো এখানে x এর মান যদি 4 হয়ে যায়, 4 - 4 মানে কত? 0, মানে 4 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। 4 টু দি পাওয়ার 0 মানে কত? 1। এখানে দেখো এখানে হচ্ছে তোমার x এর মান যদি 4 বসে তাহলে কত হবে? 2 × 4 মানে 8, 8 - 8 মানে কত? 3 টু দি পাওয়ার 0, এটার মানে কত? 1। তার মানে 1 ইকুয়াল টু 1 পেয়ে যাচ্ছ। তো এটাকে তুমি আসলে শর্টকাটে অপশন চেক দিয়েও করতে পারো যে আসলে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার, বড়োভাবে না করে। তো আমরা অ্যাকচুয়ালি এমসিকিউর জন্য এরকম অপশন চেক দিয়ে দেখবো, বড়োভাবে করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? কিন্তু এই টাইপের ম্যাথগুলো তোমার হচ্ছে ক নাম্বারেও আসবে, 2 নাম্বারের ম্যাথের জন্য। তো এগুলো আমাদের শিখতে হবে। তারপর দেখো কি দেওয়া আছে যে √5 হোল টু দি পাওয়ার x + 3 ইকুয়াল টু 125 এর সমাধান আসলে কত? তো এই ম্যাথটার জন্য আমরা কি করতে পারি লক্ষ্য করো। দেখো এখানে কি দেওয়া আছে যে √5 হোল টু দি পাওয়ার x + 3, এই 125 এটাকে আমি কীভাবে লিখতে পারি? 5 টু দি পাওয়ার 3 না? 5 টু দি পাওয়ার 3 মানে কত? আমার 125। এখন আমার তো 5 দরকার না, আমার দরকার √5। তাহলে আমরা কি করবো? এই যে √5 আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো। এখানে যদি আমি √5 দিই তাহলে কত হয়ে যাবে? 3 এর সাথে 2 তোমার গুণ হয়ে যাবে, তার মানে 6 হয়ে যাবে। তাহলে দেখো বেস বেস সমান, তার মানে আমার পাওয়ার দুটো সমান হবে। এই যে x + 3 = 6, x + 3 = 6, তার মানে x ইকুয়াল টু হচ্ছে আমার 3টা এই পাশে বিয়োগ হয়ে গেলে x ইকুয়াল টু 3 পাবো শুধুমাত্র আমরা। তাহলে সমাধান করো, তার মানে x এর মান হচ্ছে আমাদের 3। 3 এর হচ্ছে ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে ভাইয়ারা? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো হচ্ছে আমরা একটু সামনের দিকে আগে। আচ্ছা দেখো কি বলা আছে যে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর তোমার হচ্ছে 13 এবং গুণফল তোমার হচ্ছে 42 হলে সংখ্যা দুইটি কি কি হতে পারে? এটা তোমরা জানো তো, দেখি সংখ্যা দুইটা কি কি হতে পারে। কি বলছে দেখো ভাইয়া, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তোমার 13 এবং গুণফল তোমার হচ্ছে 42। খেয়াল করে দেখো এখানে যতগুলো তোমার পেয়ার দেওয়া আছে সবগুলোর গুণফলে আসলে কিন্তু 42, কিন্তু বর্গের অন্তর তোমার 13 করা লাগবে, তাই না? আই সি বলে কে?
আচ্ছা দেখো, বর্গের অন্তর 13, তার মানে কি, এই যে 1 স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 42 হোল স্কোয়ার, বর্গের অন্তর তো কি তোমার 13 হচ্ছে না, এখানে 2 স্কোয়ার মাইনাস 21 হোল স্কোয়ার, 13 হচ্ছে, মাইনাস দিয়ে চলে আসতেছে না, এখানে তো তোমার বর্গের অন্তর করলে তো মাইনাস দিয়ে চলে আসবে। শুধুমাত্র এটাকে যদি তুমি বর্গের অন্তর করো তাহলে তুমি প্লাসের কিছু পাচ্ছ, প্লাস মানে কি 13 দেওয়া আছে, তো এটা তোমার করারও দরকার নেই, যে 7 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 13 পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি এটা অপশন দেখেই বুঝতেছো যে একমাত্র এই পেয়ারটা যদি তুমি হচ্ছে বর্গের অন্তর করো তাহলে তুমি হচ্ছে পজিটিভ মান পাচ্ছ, 13 পাচ্ছ আর কি। ক্লিয়ার ভাইয়ারা? আর এগুলো তো অনেক বড়, এদের পার্থক্য তো অনেক বড়, 13 তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটা কিন্তু না। দেখো এগুলো কিন্তু তুমি যে 14 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করো, অথবা তুমি হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার করো, ব্যাপারটা তো একই, অনেক বড় পার্থক্য চলে আসতেছে না এদের, দেখে তো বুঝতে পারবে এখান থেকে। আচ্ছা কি বলছে দেখো, এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা আর কি, যেখানে এ লেস দেন বি লেস দেন সি, তার মানে হচ্ছে আমাদের সি হচ্ছে বড়, তারপর বি, তারপর হচ্ছে আমাদের এ, এবং তারা হচ্ছে পরপর পরপর মানে ক্রমিক আর কি। তার মানে ধরে নেই, মনে করো 1 2 3 ধরে নেই, যে 1 2 3, অথবা তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, আমি ধরে নিচ্ছি মনে করো হচ্ছে আমার 1 2 3। এখন 1 2 3 যদি আমি ধরি, মনে মনে ধরে নেই যে এই 1 মানে হচ্ছে আমাদের এ, এই 2 মানে হচ্ছে আমার বি, আর এই 3 মানে হচ্ছে আমার সি। এখন তুমি এই যে সম্পর্কগুলো আমাকে দেওয়া আছে, সম্পর্কগুলোতে এ বি সি এর মান বসায় দেখো কোনটা আসলে আমার এখানে ফুলফিল করতেছে। তা বসাই দেখি, আমি ক নাম্বার আগে বসাই, ক নাম্বারে কি হচ্ছে যে 1 প্লাস এর মান কত, এর মান হচ্ছে আমাদের 1, তার মানে 1 ইন্টু সি, সি কত, সি এর মান হচ্ছে আমার 3, ইকুয়াল টু বি স্কোয়ার, বি কত 2, 2 স্কোয়ার, কি হচ্ছে ওই যে 1 প্লাস 3 ইকুয়াল টু তোমার 4, এখানে তো 1 প্লাস 3 মানে কত 4 ইকুয়াল টু 4, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নাম্বারটা আসলে আমাদের ভ্যালিড আর কি, আমার শর্ত পূর্ণ করতেছে, ডান পক্ষ বাম পক্ষ হচ্ছে আমার সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে 11 ক নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নিচে কি বলছে, একটা অসমতা তোমাকে দেওয়া আছে, ইনইকুয়ালিটি, যে -x প্লাস 1 গ্রেটার দেন তোমার 21, এটা সমাধান সেট তোমাকে বের করতে বলছে। তার মানে কি, সমাধান করে ফেলি, যে -x প্লাস 1 গ্রেটার দেন তোমার হচ্ছে 21। তাহলে কি হবে দেখো, এই প্লাস ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত হবে, 21 এর সাথে তোমার মাইনাস হয়ে যাবে না, তার মানে -x গ্রেটার দেন 21 মাইনাস 1 মানে 20 হয়ে যাচ্ছে। এখন তো আমার x এর মান দরকার, তো উভয় পাশে আমি -1 দিয়ে গুণ করে দেবো, -1 দিয়ে গুণ করলে কত হবে, এখানে হয়ে যাবে x, চিহ্নটা তোমার পরিবর্তন হয়ে যাবে, এখানে তোমার গ্রেটার দেন ছিল এখন তোমার লেস দেন হয়ে যাবে, আর এখানে 20 ছিল, এখানে যেহেতু -1 দিয়ে গুণ করেছি হয়ে যাবে -20, তার মানে x লেস দেন -20 হবে। কোথায় রয়েছে দেখো, আমাদের ক নাম্বারে রয়েছে যে x লেস দেন -20, তার মানে ক নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। 12D। আচ্ছা দেখো, যারা যারা 12D বলতেছো, এখানে কিন্তু ভাই আমার -20 নাই, রাইট, আমার কিন্তু -20 লাগবে। এ দেখো x লেস দেন -20, তো আমাদের হচ্ছে 12A হবে। এগুলো কিন্তু খুব সাবধানে থাকবা, এগুলো কিন্তু খুব ইজি জিনিস, কিন্তু ভুল হয়ে যেতে পারে অপশন, কিন্তু অপশন চোখে ধাঁধা বা চোখে তুমি ভুল দেখতে পারো, ভুল দেখে ভুলটা দাগায় আসবা, তার মানে 12A হবে। ঠিক আছে, ওকে, তা চলো একটু সামনের দিকে আগেই। দেখো এই অসমতার একটু চলো আমরা সমাধান করি, কি দেওয়া আছে দেখো, দেখো কি দেওয়া আছে যে x ডিভাইড বাই 2 -3 গ্রেটার দেন x ডিভাইড বাই 3 -2। একটা কাজ করি, আমরা হচ্ছে চলকগুলোকে এক পাশে নিয়ে আসি আর কনস্ট্যান্ট টার্মগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তো এখানে চলক কি আছে, x ডিভাইড বাই 2 মাইনাস x ডিভাইড বাই 3 গ্রেটার দেন, এই -3টা ওই পাশে চলে গেলে তোমার +3 হয়ে যাবে, +3 -2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে একটু সরল করে দিই, 2 আর 3 সরল করলে কত হবে 6, আর 6 আর এখানে হয়ে যাবে তোমার 3x -2x গ্রেটার দেন হয়ে যাচ্ছে তোমার এখানে 1, তার মানে এখানে হচ্ছে আমাদের 3x - 2x করলে হবে শুধুমাত্র x, আর 6টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে তোমার হচ্ছে 1 এর সাথে গুণ হয়ে শুধুমাত্র 6, তার মানে x গ্রেটার দেন তোমার হয়ে যাচ্ছে 6। তো এটা কত নম্বরে রয়েছে, ক নাম্বারে রয়েছে না, তাহলে ক নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়ারা? আশা করি বুঝতে পেরেছো।
ওকে, আচ্ছা, তারপর সর্বশেষ যেই ম্যাথটা এটা একটু লক্ষ্য করো, যে দেওয়া আছে যদি এক্স ও ওয়াই প্রকৃত ভগ্নাংশ এবং এক্স আর ওয়াই দুইটাই কি ধনাত্মক সংখ্যা বা শূন্য থেকে বড়, এবং দেখা যাচ্ছে যে এক্স হচ্ছে তোমার ওয়াইয়ের থেকে ছোট বা ওয়াই হচ্ছে তোমার এক্সের থেকে বড়, তাহলে নিচের কোন সম্পর্কটা আসলে সঠিক হবে? খেয়াল করে দেখো, তোমার এখানে দেখাচ্ছে যে এক্স হচ্ছে তোমার ছোট আর ওয়াই হচ্ছে তোমার আসলে বড়, তাই না? তাহলে একটু চিন্তা করে দেখো তো, ওয়ানকে যদি আমি একটা বড় সংখ্যা দিয়ে তুমি হচ্ছে ভাগ করো, আর ওয়ানকে তুমি একটা ছোট সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছো, কোনটা আসলে বড় হবে? দেখো এখানে দেখো 1/x আছে, 1/y আছে। মনে করো এক্স এর মান তোমার হচ্ছে 2 আর ওয়াই এর মান মনে করো তোমার হচ্ছে 4। তাহলে 1/2 যদি তুমি করো তাহলে কত পাচ্ছ? 0.5 পাচ্ছ না? আর 1/4 যদি তুমি করো তাহলে তুমি কত পাচ্ছ? 0.25 পাচ্ছ না? তাহলে দেখো তো কোনটা বড়, 0.5 বড় নাকি 0.25 বড়? অবশ্যই কি 0.5 বড় না? তাহলে কোন সম্পর্কটা হবে? যে 1/x যদি করো তাহলে 1/x হচ্ছে বড়, 1/y হচ্ছে ছোট, যেখানে x হচ্ছে তোমার লেস দেন ওয়াই। তাহলে আমার কোন সম্পর্কটা হচ্ছে? এই যে 3 নাম্বারটা, গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। যারা যারা এ বলতেছো একটু লক্ষ্য করো, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে মাইনাস আছে না, মাইনাস যদি থাকে, যে -0.5 -0.25, কোনটা বড় কোনটা ছোট? এটা বড় না? বুঝছো তো ব্যাপারটা? আচ্ছা চলো সামনের দিকে আগে, যারা যারা এ বলতেছো একটু লক্ষ্য করে কিন্তু মাইনাস আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে এটা আসলে সি হবে কেন। চলো এবার হচ্ছে আমাদের আরেকটা পার্ট চলে আসলো, যে সপ্তম দশম অধ্যায়। একটা তোমার হচ্ছে অসীম ধারা, একটা তোমার দ্বিপদী বিস্তৃতি। তো মোটামুটি হচ্ছে আমাদের দুইটা পার্ট শেষ হলো। একটা পার্টে আমরা দেখছি বীজগাণিতিক রাশি, আরেকটা পার্টে হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, আর হচ্ছে 6 নাম্বার অধ্যায় জ্যামিতিক অঙ্কন, অসমতা এবং সমীকরণ, এই 3টা অধ্যায় সলভ করেছে। এবং এই পার্টটাতে আমরা শিখবো হচ্ছে সপ্তম আর দশম অধ্যায়, অসীম ধারা আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো তোমরা যারা যারা আছো লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে আমাদের শুরুতে একটু প্রবলেম হয়েছে, তার জন্য দুঃখিত। আশা করি নেক্সট টাইম থেকে এই প্রবলেমগুলো হবে না। তো স্টুডেন্ট একটু কম, একটু লাইভটা শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরা আসে আর কি। ওকে, আশা করি এখন তোমাদের সব কিছু ক্লিয়ার, দেখতেও পাচ্ছ, সব কিছু শুনতেও পাচ্ছ ঠিকঠাক, নেটে কোনো ইস্যু নাই আশা করি। ওকে, লাইভটা একটু শেয়ার করে দাও সবাই, সবার সবার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দাও। ওকে চলো ভাইয়া শুরু করি। দেখো আমাকে কি বলা আছে, যে আমাকে একটা ধারা দেওয়া আছে, অসীম ধারা দেওয়া আছে, যে এবং একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। কারণ কি, এখানে হচ্ছে আমার একটা সাধারণ অনুপাত রয়েছে, 1 + 1/3 + 1/9, রাইট? তার মানে এখানে আমার অনুপাতটা কত, রেশিওটা কি, কমন রেশিও, ওই যে 1/3/1, তার মানে হচ্ছে আমার 1/3, তাই তো? এখন আমার হচ্ছে আর এর মান আসলে কী হইতে হয়, যে মডুলাস অফ আর লেস দেন কি আমার 1 হইতে হয় না? মানে আর এর মান তোমার হচ্ছে -1 থেকে 1-এর মাঝামাঝি থাকতে হয় যদি আমার অসীমতক সমষ্টি হইতে হয় আর কি, বা বের করতে হয়। আমার কলমটা নষ্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমার ফর্মুলা কি জানি, অসীমতক সমষ্টির ফর্মুলা কি জানি, a/1 - r না? তো এখানে এ কি, এ হচ্ছে আমাদের প্রথম পদ কত, 1/1 - r, আর কত, আর হচ্ছে তোমার 1/3, তার মানে 1/1 - 1/3 মানে কত, 2/3, অ্যান্ড উল্টাই দিলে কত হবে, 3/2, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আহারে নাজিয়া বলতেছে এই ধারাই পারো আর কোনো অধ্যায় পারো না, এটা কেমন কথা ভাইয়া? আচ্ছা ওকে, পরেরটা দেখো, এটা কিন্তু অনেকবার আসে আর কি। তো এখানে কি দেওয়া আছে, যে 7 - 7 + 7 - 7 প্লাস ... ধারাটির 30টি পদের সমষ্টি আসলে কত, একটু খেয়াল করে দেখো।
শুরু হইতেছে 7 দিয়ে, +7, পরেরটা তোমার -7, পরেরটা আবার +7, তারপরেটা আবার -7, পরেরটা আবার +7, এইভাবে -7, এইভাবে করতে করতে তোমার অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে কি হইলো ব্যাপারটা, খেয়াল করে দেখো, প্রথম পদটা হচ্ছে তোমার 7, দ্বিতীয় পদটা হচ্ছে 7 - 7। এখন দুইটা পদের সমষ্টি আসলে কত হবে দেখো তো, 7 - 7 কাটাকাটি গিয়ে থাকবে কিনা একটা সুন্দর 0। আবার দেখো তিনটা পদের সমষ্টি আসলে কত হবে, এখানে 0, 0 + 7 মানে শুধুমাত্র 7। আবার লক্ষ্য করো চারটা পদের সমষ্টি তোমার কত হবে, 7 - 7 কাটাকাটি গিয়ে আরেকটা সুন্দর 0। তার মানে বুঝতেছো যখন হচ্ছে আমার পদ বিজোড়তম পদে হচ্ছে আমার যোগফল হবে 7, আর জোড়তম পদে গিয়ে হচ্ছে আমার যোগফল হয়ে যাচ্ছে তোমার 0। এখন 30, এই 30 কি তোমার জোড় পদ নাকি বিজোড় পদ? অবশ্যই কি জোড় পদ। তার মানে আমাদের যোগফল হবে আসলে কত, যোগফল তোমার এখন কত হবে বলো? অবশ্যই কি এটা জোড় পদ না, খেয়াল করে বুঝছো। বিজোড় পদ, এই যে এটা 1 নাম্বার পদ, এটা 2, এটা 3, এটা 4, এই যে বিজোড় পদ হচ্ছে আমি দেখতে পাচ্ছি 7, জোড় পদে যখন আসতেছি 1 আর 2 নাম্বার পদ যদি যোগ করি দেখতে পাচ্ছি 0। আবার 3 নাম্বার পদ 1 2 3, এই তিনটা পদ যদি যোগ করি তারপর আমি দেখতে পাচ্ছি 7 হচ্ছে আমার যোগফল। 1 2 3 4, এটা চারটাকে যদি আমি যোগ করি তারপর দেখতেছি যোগফল হচ্ছে আমার আবার 0। এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে বিজোড় পদ হইলে যোগফল হচ্ছে আমাদের 7, আর জোড় পদ হইলে যোগফল হচ্ছে আমাদের 0। এখন কয়টা পদ বলছে, 30টা পদ না? তার মানে 30টা পেয়ার তোমার এরকম আছে যে 7 - 7, 7 - 7, এরকম তোমার 15টা পেয়ার আছে। 15টা পেয়ারই হচ্ছে তোমার 0 0 0, 15টা 0 0 যোগ করলে তোমার যোগফল হবে আসলে 0। ওকে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো কি বলা আছে, যে তোমাকে এখানে একটা ধারা দেওয়া আছে, ধারায় বলা আছে যে 1 + ½ + 1/4 + 1/8 + ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। এখান থেকে তুমি আর এর মানটা বের করে ফেলবা। আর এর মান কত, হাফ, কমন রেশিও কত, হাফ হচ্ছে না? তাহলে আমরা কি জানি সামেশন অফ এস এন আসলে কত? আমার কলমটা চেঞ্জ করা লাগবে, ধরো আমার কলমটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এগিয়ে নেটওয়ার্ক ইস্যু, ওমা আজকের দিনটা তাহলে আমার জন্য খুবই কষ্টের আসলে হচ্ছে। পড়ায় মজা পাচ্ছি না, তোমরাও দেখে মজা পাচ্ছ না। ওকে, তাহলে এস এন আমরা ফর্মুলা আসলে কি জানি, যে এ ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই কি 1 - r না? এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার হাফ, এর মান কত, এর মান হচ্ছে আমার 1। তাহলে বসাই দাও সবগুলোর মান। এর মান আমি 1 বসে দিচ্ছি, 1 - r, আর এর মান কত, হাফ, তার মানে ½ ডিভাইডেড বাই 1 - হাফ। তাহলে এখান থেকে কত পাচ্ছি, যে 1 - 1 ডিভাইডেড বাই 2⁴n। এই যে n এর উপরে পাওয়ার 1 হবে, 1 এর উপর যে কোনো পাওয়ার হলে তো তোমার 1ই হয়, আর 2 এর উপরে পাওয়ার n হবে। আর 1 - হাফ মানে কত, 1 - হাফ মানে তোমার হচ্ছে শুধুমাত্র হাফ। ক্লিয়ার? এই হাফটাকে যদি তুমি হচ্ছে উল্টায় দাও, উল্টায় দিলে এখানে 2 এ গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 1 - 1 ডিভাইড বাই 2⁴n, 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কত হবে, 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2, 2 দিয়ে পুরোটা গুণ করলে হবে 2 ডিভাইড বাই 2⁴n। এখন 2 মাইনাস এই 2কে তুমি কি নিচে লিখতে পারো না এইভাবে, যে 2⁴n ডিভাইড বাই 2, জাস্ট নিচে নিয়ে আসলা, তাহলে কত হবে 2 - 1 ডিভাইড বাই 2⁻n - 1। এই যে পাওয়ার 1 বেস সমান, তাহলে মানে কি আমার যে মাত্রা দুইটা কি বিয়োগ হবে, পাওয়ার দুইটা বিয়োগ হবে। কেন এইভাবে সাজাই লিখলাম, কারণ আমার অপশনে হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে 2⁻ সামথিং 2⁻ সামথিং, তাহলে আমাদের এইরকম ফর্মেটে নিয়ে আসতে হবে। এই ফর্মেটটা কি, এই যে 2 - 1 ডিভাইড বাই 2⁻n - 1 কত নম্বরে রয়েছে, 2 - 2⁻2 - 1, এই যে n - 1, এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো ভাইয়ারা? তাহলে 3 এর ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সবাইকে বুঝতে পেরেছি? ওই ভাইয়ারা একটু জানাও সবাইকে বুঝতে পেরেছো কিনা। যারা যারা আছো একটু কষ্ট করে আর 30 মিনিট ক্লাসটা করো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো 18টা শেয়ার হয়ে গেছে অলরেডি, তোমার হচ্ছে 18টা শেয়ার হয়ে গেছে। আর 5 জন শেয়ার করো, আর যে কোনো 5 জন শেয়ার করো, যে কোনো 5 জন শেয়ার করে একটু জানাও যে ডান ভাইয়া, শেয়ার ডান। তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও আর কি, প্রোফাইলে। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, তোমরা যে কোনো 5 জন, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, আমি দুঃখিত আজকে নেটওয়ার্কে অনেক বেশি ইস্যু হয়েছে, তার জন্য দুঃখিত। আমার নিজেরও একটু আজকে একটু কষ্ট হচ্ছে তোমাদের ক্লাস নিতে, এবং তোমরাও বিরক্ত ফিল করতেছো। স্টুডেন্ট তোমরা কমেও গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা যারা চলে গেছে একটু রেকর্ড ক্লাসটা অবশ্যই দেখে নিও।
বাট নেট ইস্যুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রস্তুত ছিলাম না নেট ইস্যুর জন্য, ঠিক আছে। আচ্ছা ভাইয়া দেখো কী বলা আছে, তোমার একটাও পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে যে 0.2 পৌনঃপুনিক 3 1 পৌনঃপুনিক। এটা মানে কি আসলে 0.2 পৌনঃপুনিক 3 1 পৌনঃপুনিক, এটাকে আমরা কীভাবে লিখতে পারি 0.231, তার মানে কি আমাদের 231টা বারবার কি রিপিট হবে না, 231 231 231 231, এই 231টা তোমার বারবার হচ্ছে রিপিট হচ্ছে আমাদের পৌনঃপুনিক, রাইট, আমরা এগুলো শিখেছে। এখন এটাকে আমরা ধারা মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি না যে 0.2 সরি 0.231 প্লাস, দেখো আমরা অলরেডি এই পার্টটা লিখে ফেলছি, আমাদের লাগবে কি আরও এই যে এই পার্টটা, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি 0. এই 3টাকে বাদ দিয়ে বা 3টাকে আমি 0 বানাই 0 0 0, তারপর আবার যে 231। এখন আমি এই যে 231 এটাকে কীভাবে প্রকাশ করতে পারি 0. এটাকে 0 এটাকে 0 লিখে, মানে 0 0 0 6টা 0 লিখে আবার 231 যদি করি, এভাবে যদি ডট ডট দিয়ে দিই, মানে এভাবে চলতে থাকবে, সবাইকে তুমি যোগ করে দাও, যোগ করলে তুমি আসলে এই জিনিসটাই ফেরত পাচ্ছ। তার মানে একটা পৌনঃপুনিক সংখ্যাকে তুমি আসলে ধারায় রূপান্তর করে ফেলছো। এখন ধারায় রূপান্তর করে হচ্ছে আমি সাধারণ অনুপাতটা বের করতে চাই। এখন তুমি অবশ্যই বুঝতে পারতেছো সাধারণ অনুপাত আমার কি হবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি সাধারণ অনুপাত পেয়ে যাচ্ছ। তুমি দেখি এখানে বুঝতেছো, তারপর দেখো ক্যালকুলেটর যদি করি যে 0.000231 ডিভাইড বাই 0.231 কত হচ্ছে, এই যে 0.001 কত নাম্বারে রয়েছে যে 0.001 হচ্ছে আমাদের এখানকার সাধারণ অনুপাত। কোথায় রয়েছে এটা, খ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না। তাহলে একের হচ্ছে আমাদের খ। আবার নিট প্রবলেম, আচ্ছা হ্যাঁ এই 4 সি না, কিন্তু খেয়াল করো 4 সি হচ্ছে না, 4 কিন্তু হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে 0.001। আচ্ছা তারপর দেখো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ যে দেওয়া আছে যে তোমাকে একটা অসীম ধারা দেওয়া আছে এবং এটা একটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। বলছে যে এই ধারার অসীম গুণোত্তর ধারা এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকবে। তা লক্ষ্য করো, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আসলে সাধারণ অনুপাতটা আসলে কত, এখানকে সাধারণ অনুপাত এটা কত হচ্ছে, এটাকে এটা দিয়ে তুমি ভাগ দিয়ে দাও, তাহলে এই যে 1 ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 1 ডিভাইড বাই x প্লাস 1, তো এটা কাটাকাটি গিয়ে আসলে কি থাকতেছে 1 ডিভাইড বাই x প্লাস 1 থাকতেছে। এটাই হচ্ছে আমাদের আর এর মান বা আমার হচ্ছে সাধারণ অনুপাতের মান। এখন আমি কিন্তু একটা শর্ত তোমাকে দেখাইছিলাম, অসীম ত্বক সমষ্টি থাকতে হইলে আমার আর এর উপর কোন কন্ডিশনটা আরোপ হয়, যে মডুলাস অফ আর আমার কি হবে হচ্ছে ভাইয়া লেস দেন 1 হবে। আর এই জিনিসটার মানে কি যে -1, মানে আর এর মানটা তোমার -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে। এখন যেহেতু আমার আর এর মান হচ্ছে এটা 1 ডিভাইড বাই x প্লাস 1, তুমি এখন আর এর পরিবর্তে 1 ডিভাইড বাই x প্লাস 1টা বসাই দাও, তাহলে কত হবে যে 1 ডিভাইড বাই x প্লাস 1, ঠিক আছে। এখন তুমি দেখো তুমি হচ্ছে এটা দুইটা পার্টে আলাদা করতে পারো, যে -1 তোমার হচ্ছে লেস দেন 1 ডিভাইড বাই x প্লাস 1 তোমার একটা পার্ট, আর একটা 1 ডিভাইড বাই x প্লাস 1 লেস দেন 1 এটা তোমার হচ্ছে আরেকটা পার্ট। তো দুইটা পার্ট আলাদা করে দাও, এখানে লিখি যে -1 লেস দেন 1 ডিভাইড বাই x প্লাস 1 এটা তোমার একটা পার্ট হয়ে গেল, আর একটা পার্ট হচ্ছে তোমার 1 ডিভাইড বাই x প্লাস 1 লেস দেন 1। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এটা কি তোমার কি 1 ডিভাইড বাই x প্লাস 1 আকারে রয়েছে না, তো এটাকে আমি এখন উল্টাই দিই, তো উল্টাই দিলে আমাদের কি হয়, আমাদের যে অসমতার যে সিম্বলটা এটা কি আমাদের চেঞ্জ হয়ে যায় না। তো আমরা এখন যদি উল্টাই দিলে আমার হচ্ছে অসমতার সিম্বলটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে উল্টাই দিই, নিচে 1 আছে, তো উল্টাই দিলে কত হবে 1 ডিভাইড বাই -1, তার মানে -1ই থাকতেছে। এখন এই অসমতা এখানে রয়েছে তোমার লেস দেন, তার মানে এটা হয়ে যাবে এখন তোমার গ্রেটার দেন। দেখো আমি কিন্তু উল্টাই দিচ্ছে, রাইট। এখন এটাকে আমি উপরে নিয়ে যাই, 1টাকে তুমি নিচে নিয়ে আসো, তাহলে হচ্ছে 1 প্লাস x প্লাস 1 ডিভাইড বাই তোমার 1 হয়ে যাচ্ছে, থাকতেছে কত x প্লাস 1ই থাকতেছে, তাই না। এখন তুমি এটাকে সলভ করো, এখানে তোমার হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলোকে এক পাশে নিয়ে আসো, চলকটাকে তুমি এক পাশে রাখো, এখানে x প্লাস 1 আছে, এই 1টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে এই পাশে নিয়ে আসো তোমার -1 হয়ে যাবে, এখানে রয়েছে তোমার -1, তার মানে -1 মিলে হচ্ছে তোমার -2 হয়ে যাচ্ছে, রাইট। গ্রেটার দেন তোমার হয়ে যাচ্ছে এখানে তোমার x, তার মানে x তোমার হচ্ছে লেস দেন -2 হচ্ছে। এখান থেকে আমি হচ্ছে একটা কন্ডিশন পেয়ে গেলাম, একটা শর্ত পেয়ে গেলাম, x এর মান হচ্ছে তোমার -2 থেকে তোমার ছোট হতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখি এখানে আমি সেম কাজটা করব, আমি কি করব এই যে আমার যেহেতু এটা ভগ্নাংশ আকারে রয়েছে আমি এটাকে উল্টাই দেবো, উল্টাই দিয়ে কি করব, উল্টাই দিয়ে হচ্ছে আমার অসমতার চিহ্নটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে।
তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান অসমতার চিহ্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হবে গ্রেটার দেন, এখানে থাকতেছে ওয়ান, যেহেতু 1/1 তার মানে এটাকে উল্টাই দিলে তুমি আসলে ওয়ানই পাবা। তাহলে এখান থেকে কী হচ্ছে এই প্লাস ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে -1 হয়ে যাবে না? তাহলে 1 - 1 তোমার কত হয়ে যাবে? 0 হয়ে যাচ্ছে না? তার মানে এক্সের জন্য তুমি আরেকটা কন্ডিশন পাচ্ছ যে এক্সের মান তোমার 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমাদের একটা কন্ডিশন কি, এক্স হচ্ছে তোমার লেস দেন -2 আর এটা হচ্ছে তোমার এক্স গ্রেটার দেন 0। দেখো কোথায় রয়েছে, দেখো 3 নাম্বার রয়েছে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে এক্স তোমার -2 থেকে ছোট অথবা তোমার হচ্ছে এক্স 0 থেকে বড়। 6 সি, ভেরি গুড। 6 নাকি 5 নাম্বার, 5 সি, এই 6 করতে পাইলা তোমরা। হ্যাঁ, 5 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে জাস্ট এই পার্টটি আমাদের বুঝতে হবে যে আমরা এই ব্যাপারটাকে উল্টাই দিব, উল্টাই দিলে হচ্ছে আমাদের অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা খালি মাথায় রাখবা, তাহলে তুমি এখানে কারেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারবা। আশা করি ক্লিয়ার। তো চলো আমরা হচ্ছে সামনে চলে যাই। নেটের অবস্থা কি ঠিক আছে এখন? আচ্ছা দেখো কি দেওয়া আছে, বলছি এই বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা, মানে আমাদের দ্বিপদী বিস্তৃতির যে পার্টটা এখানে চলে আসছে। আমরা কি জানি যে তোমার a + b হোল টু দি পাওয়ার n যদি হয়, এই বিস্তৃতির পদ সংখ্যা কত হবে? পাওয়ার যত পদ সংখ্যা হবে কি তার থেকে এক বেশি, এই যে n+1। যেমন আমরা হচ্ছে যে a + b হোল স্কোয়ার করি না, কত করি যে a² + 2ab প্লাস কি তোমার b স্কোয়ার না? খেয়াল করো a + b হোল স্কোয়ার, এটা ফর্মুলা তো আমরা পড়ছি, এটাই তো বিস্তৃতি, যে a² + 2ab + b স্কোয়ার। এখানে আমি পদ সংখ্যা কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, যে 1 2 3 তিনটা। পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল তোমার হচ্ছে 2। পাওয়ার যত ছিল পদ সংখ্যা ছিল কি তার থেকে এক বেশি, 2 + 1 মানে কত? 3। ঠিক তেমনিভাবে এটাই আর কি, যে a + b হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে পদ সংখ্যা হবে তোমার এই n এর থেকে এক বেশি, তার মানে হচ্ছে n+1। ওকে গুড, তোমরা বেশিরভাগ এটা অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড। আচ্ছা কয়জন ভুল অ্যান্সারও দিচ্ছ? আচ্ছা এইবার একটু লক্ষ্য করো তো, এই যে আমার এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা কি আসলে একটা ফর্মুলায় যায় না? x² - 2xy + y² হোল টু দি পাওয়ার 2 দেওয়া আছে তোমার, রাইট? কিন্তু এটা নিজেই তো একটা ফর্মুলায় যায়, এটা কি হবে দেখো তো, a - y এর ফর্মুলা না, সরি x - y এর ফর্মুলা না, যে x - y হোল স্কোয়ার ফর্মুলা, তার উপরে রয়েছে তোমার স্কোয়ার, পাওয়ার কি তোমার গুণ হয়ে যাবে, গুণ হলে কত হবে? x - y হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার 4। খেয়াল করে দেখো আমাদের এটা কি কনভার্ট হয়ে গেল না, যে দ্বিপদী বিস্তৃতিতে? তো এটাতে কনভার্ট হয়ে গেল না? এটা এখানে a মানে x, b মানে হচ্ছে আমার -y, n মানে হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের কন্ডিশন কি ছিল? পাওয়ার যত আমার হচ্ছে পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। তো এখানে আমি পাওয়ার কত পাচ্ছি? 4। তাহলে আমার পদ সংখ্যা কত হবে? কমপ্লিট জানাও তো। 4 + 1 তার মানে কত? আমাদের 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। যারা হচ্ছে খ নাম্বারটা বলতেছিল, আশা করি বুঝতে পারছো যে এখানে কিন্তু ট্রিক ছিল, যে 2 + 1 হবে না, অ্যাকচুয়ালি এটাকে আমার হচ্ছে এটাতে রূপান্তর করতে হবে, যেহেতু এটা একটা ফর্মুলায় যাচ্ছে, x - y হোল স্কোয়ার ফর্মুলা, পাওয়ার গুণ হয়ে যাচ্ছে, 2 আর 2 গুণ হয়ে 4 হচ্ছে, 4 + 1 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খ নাম্বারটা কিন্তু না। আশা করি যারা খ বলতেছিল তারা বুঝতে পারছো। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তারপর দেখো পরে যে পার্টটা এখানে চলে আসে। আচ্ছা এখান থেকে বলতে হচ্ছে 2x² - 1/x² হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x বর্জিত পদ আসলে কত? আচ্ছা তো এটার জন্য হচ্ছে আমাদের একটা খুব ইজিলি আমরা বের করতে পারবো। এটা হচ্ছে তুমি হচ্ছে t r+1 তম পদ যদি তুমি বের করতে পারো, একটা ফর্মুলা রয়েছে না, যে টার্ম আমাদের r+1 তম টার্মের ফর্মুলাটা কি ছিল সেটা, যে তোমার, আচ্ছা আমি তোমাদের লিখে দিই। মনে করো a + x হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে n একটা দ্বিপদী বিস্তৃতি রয়েছে। তুমি জানতে চাও এই দ্বিপদী বিস্তৃতির r+1 তম টার্মটা আসলে কতটুকু, বা এই এক্সপ্রেশনটা দেখতে আসলে কেমন হবে। এটার হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে t, এই যে r+1, এটা ফর্মুলা হচ্ছে তোমার NCR a টু দি পাওয়ার n - r ইন্টু x টু দি পাওয়ার r। এটা একটু খাতায় লিখে রাখো। এটা তোমার হচ্ছে r+1 তম পদ। এখন আমার বলতেছে x বর্জিত পদ আসলে কত, তো আমি অ্যাকচুয়ালি কমন পদটা বের করে ফেলি, সাধারণ পদটা বের করে ফেলি, তারপর সাধারণ পদে একটু দেখি যে x এর পাওয়ারটাকে আমি কি করতে পারি, x এর পাওয়ারকে আমি 0 বানাইতে হলে আমার কি করা লাগবে। ঠিক আছে? আচ্ছা এটাকে আমার অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছে, অনেকে বলতেছে সি হবে। আচ্ছা সি হয় কিনা দেখি, হ্যাঁ চলো দেখি সি হয় কিনা। তার মানে এই ফর্মুলার আন্ডারে আমি এটাকে ফালাই। ঠিক আছে, তাহলে আমি কি করবো? NCR এখানে n কত? n হচ্ছে আমার 8, তার মানে 8CR, আর কত? r মানে তো r। আচ্ছা তারপর a টু দি পাওয়ার n - r,
আচ্ছা এ তো না, এ মানে হচ্ছে তোমার 2x স্কোয়ার, 2x স্কোয়ার n মাইনাস আর, n কত, n মানে হচ্ছে তোমার 8, তার মানে 8 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এখানে এক্স কত, এখানকার এক্স হচ্ছে তোমার যে মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে আর, আর আসলে কত, আর মানে তো আসলে আর। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, মিলে যাচ্ছে। আচ্ছা সব প্রবলেম একসাথে হচ্ছে, আমার কলম ভেঙে গেছে। আচ্ছা এখন চলো এটাকে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কথা হবে যে 8cr হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর দিয়ে দিই, এই যে 2 এর উপরে তো পাওয়ার এটা, এক্স স্কোয়ারের উপরে তো পাওয়ার এটা, এখন কি এক্স স্কোয়ার 8 মাইনাস আর, একটা কাজ করি 2 আর 8 মাইনাস আরকে গুণ করে দিই, তাহলে কত হবে, 2 আর 8কে গুণ করলে হবে তোমার 16, 2 আর আরকে গুণ করলে তোমার হবে মাইনাস 2 আর, এবং ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর দিয়ে দিই, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর দিয়ে দিই। এখন চলো আর একটু কাজ করি যে 8cr ইন্টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর ইন্টু, খেয়াল করে দেখো এখানে এক্স টু দি পাওয়ার কি 2 আর আছে না, এই যে 2 আর কি গুণ হয়ে যাবে, 2 আর হয়ে গেল, আর এখানে দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 2 আর, খেয়াল করো এখানে বেস দুইটা সমান এবং তারা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো আসলে কি হয়ে যাবে, তোমার বিয়োগ হয়ে যাবে না, তার মানে এটাকে যদি আমি একসাথে লিখি এক্স টু দি পাওয়ার 16 মাইনাস, এখানে আছে তোমার মাইনাস 2 আর, এই 2 আরটা যখন তোমার আবার মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 আর মিলে হয়ে যাবে তোমার হচ্ছে -4 আর ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর। এটা কি তোমার টি আর প্লাস 1তম পদ, একটা সাধারণ পদ আর কি। এখন একটু লক্ষ্য করো তো, এই পদের তোমার হচ্ছে এক্স বর্জিত বলছে, এক্স বর্জিত মানে কি, এক্সের টার্মটা তোমার থাকবে না। এখন এক্সের টার্মটা যদি না থাকে তাহলে বলো তো ভাইয়া এক্সের পাওয়ার আসলে কত হবে, এক্স নাই, মনে করো এক্স নাই, এক্স না থাকা মানে কি, এক্সের পাওয়ার কি 0, 0 মানে কি তোমার 1 না, 1 মানে কি তো তোমার এক্স নাই তো, তাই না? তার মানে তুমি যদি এক্সের পাওয়ার সামহাও 0 বানাই ফেলতে পারো কোনো একটা আর এর মানের জন্য, তাহলে আমরা বলতে পারি এই টার্মটা হচ্ছে তোমার এক্স বর্জিত। তাহলে কি করবো আমরা, যে এখানকার যে এক্স এর পাওয়ার, এই এক্স এর পাওয়ারটাকে হচ্ছে আমরা 0 ধরে নিব, যে 16 মাইনাস 4r ইকুয়াল টু হচ্ছে আমার 0, তাহলে 4r ইকুয়াল টু হয়ে যাবে তোমার 16, সুতরাং r ইকুয়াল টু হয়ে যাবে তোমার 4, তাহলেই হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এক্স বর্জিত পদ আসলে কত। এই পুরো জায়গায় তুমি হচ্ছে আর এর জায়গায় তুমি 4 বসায় দাও। আচ্ছা বেশি ঘিজিবিজি হয়ে গেছে, আমি একটা পেজ নিই আলাদা। তাহলে খেয়াল করো যে 8cr ছিল না, আর এর জায়গায় তুমি 4 বসাই দাও, 2 টু দি পাওয়ার তোমার হচ্ছে 8 মাইনাস আর ছিল না, 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর আসলে কত, 8 মাইনাস 4 হয়ে যাবে, 8 মাইনাস 4 মানে তোমার শুধুমাত্র 4, আর -1 হোল টু দি পাওয়ার আর, -1 হোল টু দি পাওয়ার 4 যদি হয়ে যায় তাহলে এই পার্টটা শুধুমাত্র 1 হয়ে যাবে না, যেহেতু মাইনাসের উপর তোমার একটা জোর তোমার হচ্ছে পাওয়ার, তার মানে তোমার মাইনাসটা +1 হয়ে যাচ্ছে, তাহলে যে 8cr ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের এক্স বর্জিত পদের মান। দেখো এটা কত নম্বরে রয়েছে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার রয়েছে, তো ক নাম্বারটি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো মোটামুটি? নেট প্রবলেম, আরে সুদীপ্ত বলতেছে হচ্ছে কিছু বুঝলাম না। আচ্ছা চলো সুদীপ্তকে আরেকবার একটু বুঝাই, আই থিঙ্ক নেট প্রবলেম অনেকে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা সাথের বিনা ভাইয়া, বিনা ক এই যে আর এটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছি, আসলে বেশি গিজিবিজি হয়ে গেছে, আমি তোমাদের শর্টকাটে বলি। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আশা করি তোমরা এটা পড়ছো। কি ফর্মুলা, যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতির তোমার r প্লাস 1তম পদের যে ফর্মুলা, যে ncr ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তো আমার এখানে কত রয়েছে, এখানে আমার হচ্ছে এই যে এই টার্মটা, এটা হচ্ছে সাধারণ পদ, এই সাধারণ পদটা আমি বের করব। এখন এই সাধারণ পদটা কীভাবে আসছে এটারও তোমার ব্যাখ্যা আছে, ডেরাইভেশন আছে, তো এটা একটু আমাদের দেখতে হবে আর কি, এটা একটু মনে রেখো। তো এখান থেকে তুমি হচ্ছে বাকি পার্টটা করবা, যে এক্স বর্জিত, তো তুমি হচ্ছে আমাদের কি দরকার, আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার 8। এখন তুমি মনে মনে ধরে নেবা, এটাকে এটার সাথে তুলনা করো, মনে মনে ধরে নেবা যে a মানে হচ্ছে তোমার 2x স্কোয়ার, এক্স মানে হচ্ছে তোমার -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর n মানে কত, n মানে হচ্ছে তোমার 8। এই মানগুলো তুমি হচ্ছে এখানে বসাই দেবা। এখানে বসানোর পরে এক্সের যে টার্ম, এক্সের টার্মে যে পাওয়ারটা, এই পাওয়ারটা ইকুয়াল টু তুমি 0 ধরবা। কারণ কি, কারণ তোমার এক্সের পাওয়ার 0 হলে তুমি বলতে পারবা যে এটা এক্স বর্জিত, মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, মানে এক্সের কোনো টার্ম এখানে আর নাই, আসলে এক্স চলে গেছে।
ক্লিয়ার ভাইয়া? যেহেতু এক্স চলে গেছে, যেহেতু এক্সের পাওয়ার 0, তার মানে এই পদে কোনো এক্স নাই, এটাই আমার এক্স বর্জিত পদ। ওইখান থেকে যে তুমি আর এর মানটা বের করলা, ওই আর এর মানটাই তুমি হচ্ছে এই যে রিলেশনটা পাইলা, এই রিলেশনে বসাই দেবা। বসাই দিলে যা আসবে ওটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছে? আচ্ছা চলো এবার একটু সামনের দিকে আগে কি বলছো দেখো। n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালের মান কোনটা? তো এটাকে তুমি কি করতে পারো, এই যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই তোমার হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে আসলে কীভাবে লিখতে পারি? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এখন তুমি মনে করো 5টাকে মনে মনে তুমি n ধরে নাও, তার কত হয়ে গেল n ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি n ফ্যাক্টোরিয়ালকে আসলে কত লিখতে পারবা? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 5 যদি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হয়, মানে 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? 5 মাইনাস 1 মানে হয়তো 4। এখন মনে মনে তুমি ধরে নাও 5 মানে হচ্ছে আমার n, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখতে পারো? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি, যে কোনো কিছুর একটা ফ্যাক্টোরিয়াল সে নিজে ইন্টু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল। এই জিনিসই হচ্ছে আমরা এখানে করবো। দেখো n আছে, n এর সাথে কোনো ফ্যাক্টোরিয়াল নেই, তো n এর মতোই থাকলো। এখানে কত আছে? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে n মাইনাস 1 সে থাকলো ইন্টু n মাইনাস 1 এর থেকে এক কম। n মাইনাস 1 এর থেকে এক কম মানে কি? n মাইনাস 1 মাইনাস 1, তার মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, উপরে তোমার n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, নিচেও তোমার n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। দুটো তোমরা কাটাকাটি চলে যাবে, থাকতেছে কত? n ইন্টু n মাইনাস 1। তো এটাই হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার রয়েছে। তো 3 নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু। হ্যালো, ও হ্যালো, আচ্ছা এবার কি আসছে নেট? আজকে অনেকবার প্রবলেম হলো, আমি দুঃখিত। আরে নেট প্রবলেম, কি করা যায় তাহলে? আজকে কি ক্লাসটা অফ করে দিব? আমাদের আর খুব বেশি বাকি ছিল না, আর 2টা পার্ট বাকি ছিল। তোমার হচ্ছে যে ঘন জ্যামিতি আর সম্ভাবনা। তাহলে কাজ করি, ঘন জ্যামিতি আর সম্ভাবনা ক্লাসটা আজকে আর না নেই, আমরা এখানে আসলে শেষ করে দিই, যেহেতু নেটে অনেক বেশি প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আরে ভাইয়া কি কি বলছেন কিছুই শুনি নাই, নেট ইস্যুর কারণে। আরে এটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আচ্ছা ক্লাস করান, আমি কি অফ করে দেবো তাইলে এখন? এটা বলো তো ঠিক হয়েছে কিনা? ভাইয়া কিছু দেখতে পাচ্ছি না। ইয়া ভাইয়া বাকিটুকু রেকর্ড ক্লাস দিয়েন। ওকে বেটার তাহলে। না ভাইয়া ক্লাস করান। বাট তোমার স্টুডেন্ট তো অনেক কমে গেছো, অনেক কমে গেছো। আচ্ছা শুরু করি, ঠিক আছে? দেখো কি বলছে, এই বিস্তৃতিতে মধ্যপদ কোনটা, রাইট? মধ্যপদ কোনটা? তো তোমাদের একটু মধ্যপদের একটা ফর্মুলা তোমাদের জানাই দিই, ধরো। ওকে, মনে করো a প্লাস বি হোল টু দি পাওয়ার n আছে। তোমার হচ্ছে একটা আমাদের দ্বিপদী বিস্তৃতি, আমরা এটা করব। এখন এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ আসলে কত হবে? মধ্যপদ আসলে কততম পদ আসলে আমার মধ্যপদ হবে? এটা ফর্মুলা আছে। ফর্মুলা তোমার হচ্ছে যে n/2 প্লাস 1তম পদ হচ্ছে আমার মধ্যপদ হবে, যদি এখানে n হয় তোমার জোড় সংখ্যা। আচ্ছা, এবং যদি n হয় বিজোড় সংখ্যা, আচ্ছা একটু লক্ষ্য করো, n যদি হচ্ছে আমার জোড় সংখ্যা হয়, মনে করো a প্লাস বি হোল টু দি পাওয়ার তোমার আছে মনে করো 2 আছে। যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 তোমার থাকে, এটার ফর্মুলা কি? তোমার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে তোমার b স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো, এখানে আমার হচ্ছে আসলে কয়টা পদ আমরা পাচ্ছি? তুমি তো জানো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমার পদ সংখ্যা হয় তোমার n প্লাস 1। তার মানে যদি পাওয়ার হয় 2, তাহলে পদ সংখ্যা হবে তোমার 2 প্লাস 1, মানে 3টা। এই 3টা পদের মধ্যে তোমার মধ্যপদ আসলে কয়টা পাচ্ছ? এই যে একটা পাচ্ছ না? যদি তোমার পদ সংখ্যা হয় তোমার বেজোড়, তাহলে তুমি মধ্যপদ পাবা একটা।
আর পদ সংখ্যা বিজোড় হওয়ার জন্য তোমার পাওয়ারটা আসলে কি হইতে হবে? পাওয়ারটা হইতে হবে তোমার জোড় সংখ্যা। ব্যাপারটা বুঝছো? পাওয়ারটা জোড় সংখ্যা হইলে তুমি পদ সংখ্যা পাবা বিজোড় সংখ্যক, আর বিজোড় সংখ্যক হইলে তুমি মধ্যপদ পাবা একটা। এখন চিন্তা করো, তোমার পাওয়ারটা হচ্ছে তোমার বেজোড়, তার মানে তুমি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা তো জানো যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। পাওয়ার যখন তোমার 3, পাওয়ার 3 বলতে তুমি ধরে নাও যে বেজোড়। যখন পাওয়ার তোমার বেজোড়, তুমি পদ কয়টা পাচ্ছ? পদ কি তুমি জোড় সংখ্যক পাচ্ছ না? 1 2 3 4, যেহেতু 3 তার মানে 3 প্লাস 1 মানে 4টা হবে, 4 পাচ্ছ, 4টা পদ পাচ্ছ। তার মানে পাওয়ার যখন তোমার বেজোড় তখন তুমি পদ পাচ্ছ জোড় সংখ্যক। যেহেতু জোড় সংখ্যক পদ তুমি পাচ্ছ, এখানে ভাইয়া মধ্যপদ কি একটা হবে নাকি দুইটা হবে? খেয়াল করো তো, আমি শুধুমাত্র 3a স্কোয়ার বি কে মধ্যপদ ধরতে পারবো না তো, কারণ এখানে একটা আছে, এখানে দুইটা টার্ম আছে, তো মাঝামাঝিতে নেই। তাহলে এই দুইটাকে আমার একসাথে মধ্যপদ বলতে হবে যে এই দুইটাই আমার মধ্যপদ। তাহলে এটার আগেও একটা পদ আছে, এটার পরেও একটা পদ আছে, তার মানে এই দুইজন হচ্ছে কি আমার মধ্যপদ। এই জন্য আমি বললাম যদি পাওয়ার তোমার হচ্ছে হয় জোড়, n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটা, আর কততম পদ হবে? n ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ হবে হচ্ছে আমার মধ্যপদ। তাই একটু মিলাই দেখো, এই যে n এর পাওয়ার 2 ছিল না, তা 2 বসে দেখো, 2 ডিভাইড বাই 2 মানে কত? 1, 1 প্লাস 1 মানে কত? 2। তার মানে 2 নাম্বার পদটা হচ্ছে তোমার মধ্যপদ। ঠিকই তো আছে যে 1 2 3, 2 নাম্বার পদটা আমি দেখতেছি এখানে মধ্যপদ। এখন যদি তোমার n বেজোড় হয় বা পাওয়ার তোমার বেজোড় হয়, যেটা কিনা তোমার হচ্ছে এখানে ছিল, তখন তোমার মধ্যপদ কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। এবং কোন কোন পদ হবে মধ্যপদ? একটা হচ্ছে তোমার n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 এবং n মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, এই দুইটা হচ্ছে তোমার মধ্যপদ। এখন তুমি দেখে নাও, মনে করো n ইকুয়াল টু 3 আছে, এই যে n ইকুয়াল টু 3। ওকে, তুমি মনে করো এই ফর্মুলাটা জানো না, ফর্মুলাটা না জানলেও তো তুমি এতটুকু বলতে পারবা যেখানে মধ্যপদ আসলে কয় নাম্বার পদ? 2 নাম্বার পদ মধ্যপদ, আর কি 3 নাম্বার পদ মধ্যপদ, তাই না? তো তুমি এখন n এর মান এখানে বসাই দাও, এই যে 3 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে? যে 2 প্লাস 1 মানে 3, আর এখানে কত হচ্ছে? 3 মাইনাস 1 মানে কত? 2, 2 প্লাস ডিভাইড বাই 2 মানে কত? 1, 1 প্লাস 1 মানে 2। 2 আর 3 নাম্বার পদ মধ্যপদ, তুমি এখান থেকেও পাচ্ছ, ফর্মুলা থেকেও পাচ্ছ। তার মানে ব্যাপারটা আসলে তোমার ফর্মুলা যে জানাই লাগবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? যেমন এইটার জন্য আসলে তোমার ফর্মুলা জানাই লাগবে ব্যাপারটা এরকম না, এটা খুব ইজিলি তুমি বের করতে পারবা। পাওয়ার আসলে কত? পাওয়ার হচ্ছে তোমার 4, রাইট? তার মানে এখানে পদ হবে কয়টা? পাওয়ার যেহেতু তোমার 4, তাহলে এখানে পদ হবে কয়টা? পাওয়ার যেহেতু 4, আমার পদ হবে কয়টা? 1 2 3 4 5 হবে। বেজোড় আমার পাওয়ারটা কত? আমার জোড়, তাহলে পদ সংখ্যা কি হচ্ছে? আমার বেজোড় হচ্ছে। বেজোড় যদি হয় তাহলে মধ্যপদ হবে কি? একটা, আর এটা হচ্ছে আমাদের মধ্যপদ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 5টা পদ, যেখানে কিনা 3 নাম্বার পদটা হচ্ছে আমার মধ্যপদ। তার মানে আমি এখন কি বের করব? আমি হচ্ছে টি আর প্লাস 1টা বের করবো। আমি সাধারণ পদটা আগে বের করবো। আমি একটু আগে তোমাদেরকে একটা জিনিস ফর্মুলা শিখাইছিলাম। ফর্মুলাটা কি ছিল? যে তোমার a প্লাস এক্স দাও বা a প্লাস বি দাও, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এই দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ কি হচ্ছে? তোমার টি আর প্লাস 1, সেটা কি ফর্মুলা? এন সি আর এ টু দি পাওয়ার তোমার n মাইনাস আর, বি টু দি পাওয়ার তোমার হচ্ছে আর। ক্লিয়ার? এখন আমি আসলে বের করতে চাই কোন নাম্বার পদটা? এই যে 3 নাম্বার পদটা না, থার্ড পদটা 3 নাম্বার পদ। তাহলে 3 নাম্বার পদের জন্য আমি এখানে এটাকে কিভাবে ভাঙ্গায় লিখবো? আর প্লাস 1, মানে এখানে হচ্ছে আমার টার্ম, এই টি দিয়ে তোমার টার্ম বোঝানো হয়। টার্ম কত নাম্বার টার্ম আর কি? টার্ম মানে তোমার পদ। তো কত নাম্বার পদ? 3 নাম্বার পদ। তার মানে টি আর প্লাস 1, এটাকে আমি কিভাবে লিখবো? টি3 তোমার লাগবে, যে টি3 তোমার 3 নাম্বার টার্মটা তুমি বের করতে চাও। এখন এটাকে কিভাবে সাজায় লিখবা? আর প্লাস 1, এটা কিভাবে লিখবা? এই যে 1 তো তোমার লাগবে, তার মানে আর আসলে কত? আর হচ্ছে তোমার 2, যে 2 প্লাস 1। আর এর মান তাহলে কত ভাইয়া? আর এর মান হচ্ছে আমাদের 2, যেহেতু হচ্ছে তোমার টি আর প্লাস 1, আর তুমি জানো যে টি3 তুমি জানো বা বের করতে চাও, টি3 বের করতে চাও, তাহলে এটাকে তুমি ফর্মুলার আকারে কিভাবে সুন্দর করে সাজায় লিখবা? টি3কে তুমি কিভাবে ভাঙায় লিখবা? 2 প্লাস 1। তাহলে আর এর মান কত? আর হচ্ছে তোমার 2। এখন তুমি সব জায়গায় বসাই দাও। আমার কি ছিল দ্বিপদী বিস্তৃতি? আসলে কি ছিল? যে এটা ছিল যে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার 4। তাহলে এখানে টি আর প্লাস 1, তার মানে 2 প্লাস 1 আসলে কত হবে? এনসিআর এন কত? 4 আর কত? আর হচ্ছে তোমার 2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর। এ কত? এ হচ্ছে তোমার এখানে এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। এন কত? এন হচ্ছে তোমার 4 মাইনাস আর কত? আর হচ্ছে 2, তার মানে 4 মাইনাস 2 আসলে কত থাকতেছে? 4 মাইনাস 2 হচ্ছে তোমার 2 থাকতেছে, ইন্টু
বি কত? বি হচ্ছে তোমার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার কত? আর 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 কত? আর হচ্ছে তোমার 2, এই যে 2 এটা হচ্ছে আর, এই যে তোমার হচ্ছে 2 বসে গেল। তাহলে আমরা একটু এবার ক্যালকুলেশন করি, ভাইয়া 4c2 আসলে কত? 4c2 কত খেয়াল করো, এই যে 4, তুমি যদি মুখস্থ না করতে পারো, এই যে 4 ফর্মুলাগুলো জানো আশা করি। 6 হচ্ছে 4c2 মানে আসলে 6, 4c2 হচ্ছে 6, এখানে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু যে -1কে যদি স্কোয়ার করো তাহলে কত হবে? তোমার +1 হয়ে যাবে। আর এক্স স্কোয়ারকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ 6 ইন্টু উপরে থাকতে তোমার এক্স স্কোয়ার, নিচে তোমার x টু দি পাওয়ার 4, তাহলে কি হয়ে যাচ্ছে? কাটাকাটি গেলে কি হবে? এখানে তোমার x টু দি পাওয়ার 2 আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, কাটাকাটি গিয়ে এখানে তোমার x টু দি পাওয়ার 2 থাকবে। তাহলে 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাকে মধ্যপদ। এটাই কি ভাই আমাদের মধ্যপদ না? তা দেখো তো, এটা কি আমার অপশনে ছিল? আমাদের অপশনে কি এটা ছিল? আমাদের কি বের হয়েছে আসলে? 6x² বের হয়েছে না ভাইয়া? এই দেখো 6x² বের হয়েছে না? তো অপশনে কোনটা হবে? এটা কোনটা হবে এটা ভাইয়া? খ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার না? ওকে, আচ্ছা ক্লাসটাকে এই মুহূর্তে কি অফ করে দেবো কিনা এটা আমাকে জানাও তো। নেটে মেবি অনেক বেশি প্রবলেম হচ্ছে। তাহলে এক কাজ করি, ক্লাসটা অফ করে দিই। অনেকে অনেক কিছু বুঝতে পারতেছো না একদমই। আমাদের আর কিছু পার্ট বাকি ছিল আসলে, ঘন জ্যামিতি আর সম্ভাবনার পার্টটা বাকি ছিল, ঠিক আছে? এই তো ঘন জ্যামিতি তোমার কিছু এমসিকিউ ছিল, সম্ভাবনা থেকে তোমার আসার মতো কিছু এমসিকিউ ছিল, এতটুকু। আমাদের ক্লাসটা আর 10-15 মিনিটের মতো হইতো, 15 মিনিটের মতো হইতো আর কি। বাট যদি নেটের বেশি প্রবলেম হয় আই থিঙ্ক অফ করে দিলে বেটার। শুধু শুধু আমার কষ্ট করে লাভ নাই, তোমরাও কষ্ট পাচ্ছ। আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, ওকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা অফ করে দিই, যেহেতু নেট প্রবলেম হচ্ছে অনেক বেশি। নাকি ক্লাস করান? আচ্ছা যারা যারা দেখতেছো একটু আমাকে জানাও যে ক্লাসটা কি কন্টিনিউ করবো নাকি অফ করে দেবো? আমাদের আর বেশি হলে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা ক্লাস করাইতে বলতেছো সবাই, বাট নেট কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক আমি একটু কন্টিনিউ করি। রেকর্ড তো থেকে যাবে, রেকর্ড আই থিঙ্ক তোমরা একটু দেখে নিও, হ্যাঁ? নাহলে আমার আবার একটু মানে আলাদা করে রেকর্ড করতে গেলে আমি একটু প্যারা খেয়ে যাবো, আমার কষ্ট হয়ে যাবে আর কি, এডিট করে আবার আপলোড করে একটু একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা কন্টিনিউ করেন, আচ্ছা অল ক্লিয়ার, ওকে তাহলে চলো আমরা একটু শুরু করি, কন্টিনিউ করি, সমস্যা নেই। কারণ রেকর্ড করা আবার আপলোড করা এটা একটু আবার একটু কষ্টের কাজ, এটা হ্যাসেল হয়ে যাবে আমার। আচ্ছা যেহেতু এখন ক্লিয়ার আছে আমরা একটু কাজটা শুরু করি। কি ভাইয়া দেখো কী দেওয়া আছে, যে বলা আছে 6-8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। আর এর মান আসলে কত? তার মানে কি, তোমার কাছে মনে করো ছোট ছোট 3টা বল ছিল আর কি, যে একটা তোমার হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এবং একটা তোমার হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এই 3টাকে তুমি হচ্ছে গলায় দিলা, এই 3টাকে গলায়া তুমি একটা বড় বল তৈরি করলা, যেটা কিনা হচ্ছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে আসলে কি হচ্ছে, আমি আসলে কি করতেছি, যে এই 3টা বলের যে আয়তন আর এই যে একাই বড় যে বলটা এটার আয়তন, এই আয়তন কি সমান হবে না? এই 3টা বলের আয়তনের যোগফল যা হবে এই বড় বলের আয়তন একাই নিজেই ওইটাই হবে না? তাহলে এই ম্যাথগুলো আমরা এইভাবেই শুরু করবো, যে যেহেতু গোলক বলছে, গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 পাই আর কিউব না? তাহলে হচ্ছে আমরা এই 3টা বলের আয়তনকে যোগ করব প্রথমে। তাহলে যোগ করলে কত হবে, যে 4/3 পাই আর কিউব, আর মানে 6 কিউব, প্লাস তোমার হচ্ছে পাই/3 8 কিউব, প্লাস তোমার হচ্ছে 4/3 পাই আর কিউব। তাদের যোগফল ইকুয়াল টু হবে কি, এই যে বড়টার আয়তনের সমান। বড়টার আয়তন কত হবে, এই যে 4/3 পাই 9 কিউব। একটু খেয়াল করে দেখো তো, এখানে সবার সাথে কি 4/3 পাই আছে না? 4/3 পাই আছে, 4/3 পাই আছে, 4/3 পাই আছে। তো এই 4/3 পাই সবগুলো থেকে তুমি ক্যান্সেল আউট করে দাও, তাহলে কি হবে, তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে তোমার 6 কিউব প্লাস 8 কিউব প্লাস তোমার হচ্ছে আর কিউব ইকুয়াল টু তোমার হচ্ছে 9 কিউব।
তাহলে কাজ করো, আর কি তুমি এক পাশে রাখো, বাকিগুলোকে তুমি আরেক পাশে নিয়ে যাও, যে 9 কিউব, এই যে -8 কিউব -6 কিউব। তো তুমি এখন একটু ক্যালকুলেটর দিয়ে একটু করে দেখো যে 9 কিউব -8 কিউব -6 কিউব করলে আসলে কত পাচ্ছ? 1 পাচ্ছ না? তার মানে এটার মান আসলে 1 হচ্ছে। আচ্ছা, তুমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আসলে কত পাচ্ছ? 1 পাচ্ছ। ক্যালকুলেশন করে দেখো, এই পুরোটার মান আসলে 1, তার মানে আর কিউবের মান পেয়ে যাচ্ছ তুমি আসলে 1। তাহলে ভাই আর এর মান কত হবে? আর এর মান তো অবশ্যই 1 হবে, রাইট? 1 কিউবের মান তো আসলে 1ই, তাই না? তাহলে আর এর মান কত পাচ্ছ? আর এর মান হচ্ছে আমাদের 1, সেটা কিনা হচ্ছে 4 নাম্বার রয়েছে, ডি নাম্বার রয়েছে, 1 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে প্রচুর। আচ্ছা দেখো পরেরটা, দেখো কি বলছে, যে একটি গোলাকার বলের ব্যাস তোমাকে দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার হলে আয়তন কত? ইজি, গোলাকার বল, তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে আমার আর কত? আর হচ্ছে আমাদের 2, ব্যাস দেওয়া আছে, ভুলেও কিন্তু 4 দিয়ে দিও না, আর এর মান হবে 2। তাহলে কি হচ্ছে? 4/3 পাই ইন্টু তোমার হচ্ছে কত? 2 কিউব, 2 কিউব। এখন 2 কিউব মানে কত? 8, 8 আর 4 গুণ করলে কত হবে? 4 আর 32, তার মানে থাকতেছে 32/3 ইন্টু পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঘন সেন্টিমিটার। কত নাম্বার রয়েছে? 4 নাম্বার রয়েছে। তো 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো দেওয়া আছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত সেন্টিমিটার? আচ্ছা, যেহেতু তোমাকে বলছে প্রিজমের ভূমিটা আসলে কেমন? সুষম ষড়ভুজাকার, আমরা কি জানি? n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল আসলে কত? যে n/a² / 4 cot 180° n না? এটা কার ফর্মুলা? তোমার হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজের ক্ষেত্রফল। এখন এখানে n আসলে কত বলছে না? তোমার ষড়ভুজ, ষড়ভুজের জন্য তোমার বাহুর সংখ্যা কত? 6 না? তার মানে এখানে n হচ্ছে 6। তো বসাই দাও 6 ইন্টু a কি? a হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য তোমার কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তার মানে 6 ইন্টু 2² / 4 ইন্টু cot 180° হচ্ছে n কত? n হচ্ছে আমার 6। ক্লিয়ার ভাইয়ারা? তো এবার তুমি ক্যালকুলেটর নাও, কাজ করো। 6 ইন্টু 2² / 4, এটা তো তোমার 1ই হচ্ছে কাটাকাটি গিয়ে। আর এখানে কি থাকতেছে? কট না? তাহলে তুমি এবারকে 1/10 নিয়ে নাও। এই যে 1/10 ইন্টু 180/6 কত আসতেছে? 6√3। তাহলে 6√3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের অনেকের কোশ্চেন ছিল, যে প্রবলেম ছিল যে ভাইয়া যে আমার তো এমএস ক্যালকুলেটর, আমি কীভাবে করবো? ভাই এমএস ক্যালকুলেটর এগুলো করা যায়, তো একটু দেখে নিও আর কি। এই মানগুলো তুমি এমএস ক্যালকুলেটরে বসাতে পারবা। আচ্ছা, সবাই বি বলতেছো, ভেরি গুড, আশা করি বুঝতে পারছো। আর এই ফর্মুলা কিন্তু হচ্ছে আমাদের এই জেনারেল ম্যাথে রয়েছে, পরিমিতিতে রয়েছে, রাইট? সবাই জানো এই ফর্মুলাটা আশা করি। চলো একটু সামনের দিকে আগেই দেখো কি বলা আছে এখানে, যে গোলক ও ঘনকের, আচ্ছা আগে চিত্রটা দেখি। দেখো তোমাকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কি? যে তোমাকে একটা হচ্ছে ঘনক দেওয়া আছে, মনে করো একটা ঘনক, বা এখানে বর্গ দেখা যাচ্ছে, তুমি বর্গই ধরে নাও, বর্গর মতো আছে। এই ঘনকের ভিতরে তোমার হচ্ছে একটা গোলক আছে, 3D, ব্যাপারটা 2Dতে বা 3D চিন্তা করো আর কি। ওই গোলকটা ঘনকের প্রতিটা যে ধার বা প্রতিটা বাহু, এই প্রতিটা বাহুকে টাচ করে আছে। এই যে প্রতিটা বাহুকে তোমার হচ্ছে টাচ করে আছে। ক্লিয়ার? তো এখন কি বলছে? গোলক ও ঘনকের একই উচ্চতা হবে। দেখো এই যে গোলক, এই গোলকের আমি কি দেখতে পাচ্ছি? ব্যাসার্ধ কত? 2। তার মানে ব্যাস আসলে কত হবে? 2 + 2 মানে 4 হবে। এই যে 4, এই 4টাই কি তোমার এই ঘনকের উচ্চতা না? বা ঘনকের দৈর্ঘ্য বলতে পারো না? এই 4টা কি তোমার ঘনকের দৈর্ঘ্য। এখানে বলছে উচ্চতা মানে যে এতটুকু যে দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য আসলে কি সেম। তার মানে গোলকের উচ্চতাও 2 + 2 4, আর ঘনকের উচ্চতা হচ্ছে তোমার 4, এবং দুটো সমান। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, দুটো তো আসলে একই উচ্চতা হবে। তারপর কি বলছে? গোলকের আয়তন হবে 23.5 ঘন সেন্টিমিটার। 23.5 ঘন সেন্টিমিটার, আসলে কি তাই? দেখি তো, 3/2 ইন্টু 3.1416 ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, মানে কি 2 স্কোয়ার, কত আসতেছে আমার? আচ্ছা, স্কোয়ার না তো, কিউব। এ দেখো কত আসছে? 33.5104। ফর্মুলা কী ছিল আমাদের? 4/3 পাই আর কিউব।
আর এর মান কত? আর এর মান 4 হবে। তো বসাই দেখতেছি আমরা কত পাচ্ছি? 33.5 পাচ্ছি, বাট এখানে দেখো 23.5, তার মানে এটা আমার হচ্ছে না, এটা কি আমাদের রং অ্যান্সার। তারপর বলছে ঘনকের অনধিকৃত অংশের আয়তন কত? অনধিকৃত মানে কি? যেটা আসলে আমাকে বৃত্ত দ্বারা গোলক দ্বারা আবদ্ধ না। গোলক দ্বারা আবদ্ধ না কোন অংশটা? যে এই অংশটা। তাহলে এই অংশটা কিভাবে বের করব? প্রথমে হচ্ছে আমি ঘনকের আয়তন বের করব। ঘনকের আয়তন থেকে আমি যে গোলকের আয়তন এটাকে বাদ দিয়ে দিব। অলরেডি আমি জানি যে গোলকের আয়তন হচ্ছে আমার 33.5104। তাহলে আমি এখন কার আয়তন বের করবো? ঘনকের আয়তন বের করবো। আমরা কি জানি ঘনকের আয়তন কত? ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন হচ্ছে a কিউব। তাহলে a কিউব, a এখানে কত? a হচ্ছে আমার 4, তার মানে 4 কিউব মাইনাস 4/3 ইন্টু পাই আর কিউব। আর কিউব মানে তোমার হচ্ছে 2 কিউব। তো এটা করে দেখো কত হবে। 4 কিউব মাইনাস 3/4 ইন্টু 3.14 ইন্টু 2^3 30.4856 আসছে, যেটাকে আমি 30.5 আসলে বলতে পারি। তার মানে 3 নম্বরটা আমাদের কারেক্ট। তার মানে শুধুমাত্র 2 আমাদের হয় নাই। ঠিক আছে, তাহলে কত হবে এটা আমাদের? এই যে খ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। 4-এর বি হবে। ঘনজ্যামিতি কিন্তু আসলে অনেক ইজি, তুমি যে খালি ফর্মুলাগুলো জানো তাহলে কিন্তু আসলে তুমি ম্যাথ অ্যান্সার করতে পারবা। ওকে, তারপর দেখো ভাই কি দেওয়া আছে। বলছে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং 4 সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট সমবৃত্ত ভূমি কোণকের হেলানো উচ্চতা হচ্ছে √3 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 16 পাই সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে 2√13 পাই বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন সমবৃত্ত ভূমিক আসলে কোণক আসলে কি? এই যে এটা আমাদের একটা সমবৃত্ত ভূমিক কোণক, রাইট? তোমাকে এটা বলা আছে যে এটা উচ্চতা তোমাকে দেওয়া আছে হচ্ছে তোমার 3, ভূমির ব্যাস তোমাকে দেওয়া আছে 4, তার মানে ভাই ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আসলে 2, রাইট? তাহলে আমার এই যে হেলানো তলটা আসলে কি হবে? এই যে তাহলে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে হেলানো তলটা আসলে কি? হেলানো তলটা আমার খালি অতিভুজ। তাহলে অতিভুজ কত হবে? 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2 স্কোয়ার, তার মানে কি হচ্ছে 3 স্কোয়ার মানে কত? 9 প্লাস 4, 2 স্কোয়ার মানে 4, 9 প্লাস 4 মানে হচ্ছে 13, তার √13 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, হেলানো উচ্চতা মানে এই যে হেলানো উচ্চতা এটা কত? √13, তার মানে 1 নাম্বারটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এখন বলছে ভূমির ক্ষেত্রফল। খেয়াল করো যে ভূমির এই ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার হবে না? তো আর কত? আর তো 2, তার মানে পাই 2 স্কোয়ার মানে পাই 4 পাই হবে আর কি, বাট এখানে তো হচ্ছে 16 পাই, তাহলে এটা হচ্ছে না, এটা তো ভুল। 4 পাই হবে আমাদের ভূমির ক্ষেত্রফল। এবং দেওয়া আছে 3 নম্বরে বক্রতলের ক্ষেত্রফল। আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর এল, তাই না? আর এল কি? এল হচ্ছে তোমার এই যে হেলানো উচ্চতা হচ্ছে তোমার এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পাই ইন্টু আর কত? আর হচ্ছে তোমার 2 ইন্টু এল কত? এল হচ্ছে তোমার √13। খেয়াল করে দেখো, হ্যাঁ এটা তো হয়েছে যে 2√13 পাই, যে 2√13 ইন্টু পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। তার মানে 3 নাম্বারটা আমাদের কারেক্ট। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট। কত নাম্বার? এই যে 3 নাম্বারটা, ঘ নাম্বারটা আর কি। ওকে, আমি ফিজিক্সে ভয়ঙ্কর রকমের দুর্বল। এখনই সাব্বির ভাইকে একটা মেনশন দাও কমেন্টে। তামিম, এখন একটা সাব্বির ভাইকে মেনশন দাও তোমার এই ইয়াতে রিপ্লাইয়ে। দেখি সাব্বির ভাই কি করতেছে তোমাদের জন্য। ইনশাল্লাহ সাব্বির ভাই তোমাদের জন্য এই এমসিকিউ ক্লাসগুলো নিয়ে আসতেছে 17 তারিখ থেকে। সবাই রেডি থেকো কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো একটু সামনের দিকে আগেই। আজকে একটু কষ্ট হয়ে গেল তোমাদেরও আমারও। খেয়াল করে দেখো কি বলছে, যে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আসলে কত? আচ্ছা, একটা ছক্কায় কি কি থাকে? 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা থাকে না? এবং এই 6টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা? 2 তোমার মৌলিক, 3 তোমার মৌলিক, 5 তোমার মৌলিক। তার মানে একটা ছক্কা নিক্ষেপে তোমার হচ্ছে মোট ঘটনা আসলে কয়টা? 6টা। 1 2 3 4 5 6, মোট সম্ভাব্য ঘটনা তোমার হইতে পারে 6টা। এখন তোমার অনুকূলে কয়টা আছে? অনুকূলে আছে 3টা। আমরা কি আসলে জানি সম্ভাবনা আসলে কি? যে আমার মোট সম্ভাব্য ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইড বাই কি মোট সম্ভাব্য ঘটনা। আমার অনুকূলে কয়টা আছে? বা আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই 6টার মধ্যে মৌলিক সংখ্যা আসলে কয়টা আছে? 3টা আছে না? তার মানে আমার অনুকূলে আছে 3টা সংখ্যা। আর মোট সম্ভাব্য ঘটনা কয়টা? 6টা। এই যেখানে 6টা সংখ্যা রয়েছে 6, তার মানে 3/6, তাহলে হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6-এর বি। সবাই পারো আশা করি এটা।
তো সম্ভাবনা তো আসলে জানো যে অনুকূল ঘটনা ডিভাইড বাই হচ্ছে সম্ভাব্য ঘটনা, মোট সম্ভাব্য ঘটনা, দুইটার জাস্ট ভাগ বা অনুপাত। আচ্ছা কি বলছে, 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তার মানে কি, এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। তো আমরা তো জানি যে একটা মুদ্রা নিক্ষেপ করলে একবার হেড আসতে পারে, একবার টেল আসতে পারে, আরেকবার নিক্ষেপ করলাম, আরেকবার নিক্ষেপ করলাম, মানে আমি মোট 3বার নিক্ষেপ করলাম। এক্ষেত্রে হচ্ছে আমার নমুনা ক্ষেত্র আসলে দেখতে কেমন হবে, যে এমন হতে পারে যে আমার 3বারই হেড আসলো, এইচ এইচ এইচ। এমন আসতে পারে আমার 2বার হেড আসলো, একবার টেল আসলো। একবার হইতে পারে একবার হেড আসলো, একবার টেল আসলো, একবার হেড আসলো। আবার এমন হইতে পারে টি একবার টেল আসলো, বাকি 2টা আবার হেড আসলো। খেয়াল করো, একটু খেয়াল করো, 3টাই হেড, 3টা হেডের একটা এইচের একটা হেড বাদ দিয়ে আমি একটা টি দিলাম। এখন টিটাকে আমি একটু মুভ করাচ্ছি, টিটাকে আমি এখন এই পাশে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম। তারপর টিটাকে আমি আরেকবার মুভ করে এই পাশে নিয়ে আসলাম, মনে রাখার ইজি ওয়ে আর কি, ঠিক আছে? তারপর কি করব, এখন আমি হচ্ছে এখানে টিটাকে স্থির রেখে, এখানে টিটাকে মনে করে স্থির রাখলাম, এখানে আমি টি নিয়ে আসবো একটা, তারপর এখানে এইচ। এখন টিটাকে আমি মুভ করাবো, বা এইচটাকে হচ্ছে আমি মুভ করাই দেবো। এই এইচটাকে তুমি মনে করো এই পাশে নিয়ে আসো, তাহলে টি এইচ টি। তারপর হচ্ছে এই এইচটাকে আমি আবার মুভ করাই দেবো, এই পাশে মুভ করে হলো তোমার এইচ টি টি। এখন তুমি হচ্ছে এইচেরকে উঠাই দিয়ে তুমি সব জায়গায় টি নিয়ে আসো। তাহলে আমাদের কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8, ওই যে 2n আর কি, 2 3 মানে 8। তার মানে আমাদের নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত, 8টা। তাহলে আমার মোট সম্ভাব্য ঘটনা আসলে কয়টা, 8টা, তাই না? 8টা। এখন আমার অনুকূলে কয়টা আছে, কি বলছে, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। তার মানে আমার হচ্ছে যে নমুনা বিন্দুতে কমপক্ষে আমার একটা হেড পাওয়াই লাগবে। তাহলে খেয়াল করো, এই 3টা টি বাদে বাকি সবগুলোতেই তো আমার একটা করে হেড আছে। এখানে 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তার মানে কমপক্ষে একটা হেড পাচ্ছি আমি কয় জায়গায়, 7 জায়গায় বা 7বার। তাহলে উপরে আমার অনুকূলের জন্য হবে 7 ডিভাইড বাই 8। তাহলে কোনটা হবে, 4-এর বি হবে নাকি 7-এর বি? কি বলতেছো তোমরা? 3 নাম্বারটা হবে না কারেক্ট অ্যান্সার, 7 ডিভাইড বাই 8। ভাইয়া 4 বুঝি নাই, 4 কই ছিল? 4 এই 4, এটা এটা 4 বুঝো নাই? আচ্ছা আমি আসতেছি আবার, সমস্যা নেই, ক্লাসটা শেষ করি আবার আসবো, সমস্যা নেই। দেখো এখানে কি বলছে যে সম্ভাবনার সীমা কোনটা, ব্যাপারটা একটু লক্ষ্য করো। সম্ভাবনার সীমা বলছে, এটা লক্ষ্য করো তো। মনে করো, আচ্ছা দেখো সম্ভাবনা তো আসলে আমরা মনে করো একটা কাজ করি, আটের বি, ওকে ইজি ব্যাপারটা। মানে কি 0 থেকে 1-এর মধ্যে হতে পারে, একটা হচ্ছে তোমার অসম্ভব ঘটনা, আর এটা তোমার হচ্ছে নিশ্চিত ঘটনা। যেমন মনে করো আদিত্য ভাইয়া আজকে রাতে সূর্যে চলে যাবে। এখন আমার নাম তো সূর্য, আসলে মানে আদিত্য মানে সূর্য না। তো মনে করো যে আদিত্য ভাইয়া আজকে রাতে সূর্যে চলে যাবে, এটার সম্ভাবনা কত আসলে? এটা একটা অসম্ভব ঘটনা না, সূর্যে কি এই পর্যন্ত কোনো মানুষ যেতে পারছে, আজ পর্যন্ত যাইতে পারবে? এটা তো অসম্ভব ঘটনা। তার মানে এটার আসলে সম্ভাবনা আসলে 0। যেগুলো যেগুলো আসলে অসম্ভব ঘটনা, এগুলোর সম্ভাবনা হবে আসলে 0। এখন যেগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা, যে সূর্য আমার পূর্ব দিকেই উঠবে, এটার সম্ভাবনা হচ্ছে তোমার 1। যেটা নিশ্চিত, একদম নিশ্চিত তোমার সূর্য পূর্ব দিকেই উঠবে। এখন যদি আমি তোমাকে বলি যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা তো একটা অসম্ভব ঘটনা, রাইট? তো যেগুলো অসম্ভব ঘটনা ওইগুলোর জন্য হচ্ছে আমার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 0, আর যেগুলো নিশ্চিত ঘটনা এগুলোর জন্য হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আমার 1। আর বাদ বাকি যেগুলো ওইগুলো আমি ভেরি করতে পারে, 1 আর 0 আর 1-এর মাঝামাঝি থাকবে আর কি। তাহলে কি হচ্ছে যে আমরা অবশ্যই এখানে এটাকে আমরা দিব না, আমাদের কিন্তু ইকুয়াল হবে, 0 ইকুয়াল হবে, আবার 1ও ইকুয়াল হবে। খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি সবাই? যেমন তোমরা তো সেট পড়ছো না, মনে করো আমি একটা এ সেট বানাচ্ছি, হ্যাঁ এ সেট বানাচ্ছি, এই সেটে হচ্ছে এমন মানুষ থাকবে যারা হচ্ছে সূর্য থেকে ভ্রমণ করে আসছে। তাহলে এই সেটটা কি হবে, এটা ফাঁকা সেট হবে না? তোমাদের এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যে মনে করো এই একটা সেট, এই সেটের আমি লিয়ে দিলাম যে এই সেট হচ্ছে এমন একটা সেট যেখানে হচ্ছে তোমার যারা সূর্য থেকে ভ্রমণ করে আসছে এরকম মানুষরা আছে। তার নিচে অপশন দিয়ে দিলাম এই সেটের উপাদানগুলো কি কি, আদিত্য ভাইয়া নাকি নাকি ফাঁকা সেট নাকি কি আছে, ঠিক আছে?
আচ্ছা, তারপর লক্ষ্য করো কি দেওয়া আছে যে একটি থলেতে 5টা লাল বল, আচ্ছা বল নাকি, আচ্ছা হ্যাঁ 5টা লাল, 6টা তোমার হচ্ছে সাদা এবং 7টা হচ্ছে তোমার কালো বল আছে, আর 7টা তোমার কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের আবার সেম ব্যাপারটা, অনুকূল আর হচ্ছে সম্ভাব্য, অনুকূল আর হচ্ছে সম্ভাব্য, মোট সম্ভাব্য ঘটনা, সম্ভাব্য ঘটনা। তাহলে মোট সম্ভাব্য ঘটনা বা মোট কয়টা বল আছে আমার এখানে? 5 যোগ 6 যোগ 7 কত হচ্ছে? 18। তার মানে মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে আমার 18টা। আমাকে বলছে দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তার মানে অনুকূলে কে আছে? আমার অনুকূলে আছে তোমার লাল বলগুলো। এখন লাল বল কয়টা? লাল বল হচ্ছে 5টা, তার মানে উপরে হবে 5। আমার অনুকূল আছে লাল বল, তা লাল বলের সংখ্যা কত? 5টা, তার মানে 5/18 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিনা খ নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, আশা করি আটকায় যায় নাই। ওকে, আচ্ছা শেষ, আমাদের শেষ প্রায়, হ্যাঁ যাক। দেখো কি বলছে, একটি মুদ্রা 96 বার, তোমার হচ্ছে 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল, হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত বা প্রবাবিলিটি কত আর কি, হেডের প্রবাবিলিটি আসলে কত? তাহলে আমার কি বলছে, একটি মুদ্রায় কতবার নিক্ষেপ করা হয়েছে? 96 বার নিক্ষেপ করা হয়েছে, তার মানে মোট কতবার করা হয়েছে? 96 বার। হেড পাওয়া গেছে কয়বার? 36 বার। আর আমাকে চাইছে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত। তাহলে আমার অনুকূলে কি আছে? হেড। তাহলে হেড কতবার আসছে? 36 বার আসছে। তাহলে এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে ফ্র্যাকশনে নিয়ে আসো। 36 ডিভাইড বাই হচ্ছে তোমার 96, কত পাচ্ছ? 0.375। তাহলে 0.375 কোথায় আছে বলো একটু সবাই? এই যে 4 নম্বরে 0.375। এবং টেলের আপেক্ষিক ঘটন সংখ্যা তাহলে কত হবে? 1 মাইনাস এটা, 1 মাইনাস 0.375, দুইটার যোগফল তো আমার 1 হবে, রাইট? তাহলে কত হচ্ছে এটা? 0.625 থেকে যাচ্ছে। এটা কি আমার 4 নম্বরটা অ্যান্সার? গুড। 10-এর ডি, 10-এর ডি। আচ্ছা 11 কত? হ্যাঁ 10-এর তো ডি, 11 কত হবে? 11 ডি হবে না? 1 মাইনাস এটা। গুড। আচ্ছা, আজকে অনেক প্রতিকূলতার মাঝখানেও ক্লাসটা শেষ হয়েছে। শেষ পর্যন্ত আমি ভাবতেছিলাম মাঝখানে, শুরু থেকে মনে হচ্ছিল যে আমি মনে হয় ক্লাসটা শেষ করতে পারবো না, একদম শুরু থেকেই নেটের প্রবলেম শুরু হয়েছে। আমি তার জন্য দুঃখিত, তোমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি চলে গেছো তোমরা, আজকে ক্লাসটা সবাই করতে পারো নাই। আশা করি যারা যারা করতে পারো নাই তার রেকর্ডটা অবশ্যই করে ফেলবা। এরই মাধ্যমে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ শেষ হয়েছে, বোর্ড পরীক্ষার মধ্যে যেগুলো আসার মতো। এবং আমি তোমাদেরকে যে 3টা ক্লাসে কোশ্চেনগুলো করানো হয়েছে, এই সবগুলো কিন্তু বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোর্ড কোশ্চেনগুলি করানো হয়েছে। এবং এই কোশ্চেনগুলো থেকেই তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার আসে, বা এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার আসে। এই টাইপেরই আসবে, হইতে পারে তোমার সংখ্যা ভিন্ন দিয়ে দিবে, হয়তো তোমার নাম্বার চেঞ্জ করে দিল, কিন্তু টাইপটা ভাইয়া তোমার সেম থাকবে। যদি তুমি এই টাইপের ম্যাথগুলো বারবার বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি বোর্ডে হায়ার ম্যাথে 25-এ 25 ইনশাল্লাহ পেতে পারবা। তার মানে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে হচ্ছে তোমার হায়ার ম্যাথের পার্টটা শেষ হলো। ইনশাল্লাহ হচ্ছে আমরা জেনারেল ম্যাথ শুরু করব সামনে। আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব রুটিনটা, বা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাই দিব যে কখন জেনারেল ম্যাথ ক্লাসটা হবে এবং কোন ক্লাসে হচ্ছে কতটুকু অধ্যায় হচ্ছে আমরা কভার করব। ঠিক আছে? আমি দুঃখিত আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি সমস্যা হওয়ার জন্য, বাট আশা করি তোমাদের কিছু কিছু পার্ট বুঝতে পেরেছো। যেগুলো যেগুলো বুঝতে পারো নাই ভাইয়াকে অবশ্যই একটু কমেন্টে জানাই দিও, অথবা আজকের আপনাদের গ্রুপে একটু পোস্ট করে দিও কোনো এমসিকিউ বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, কারণ জানি অনেক বেশি নেটের প্রবলেম হয়েছে। আমি এখন জানি না রেকর্ড ভিডিওতে কেমন দেখা যাবে, আমি একটু ট্রাই করবো যে রেকর্ড কি ভালো আসতেছে নাকি খারাপ আসতেছে। রেকর্ড খারাপ আসলে তো আরও কষ্ট। ওকে, নো কষ্ট লাভ হয়েছে। আচ্ছা কষ্ট হয়নি, লাভ হয়েছে। আচ্ছা স্লাইড দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ স্লাইডটা তো অবশ্যই দিয়ে দিই, স্লাইডটা অবশ্যই আমি তোমাকে গ্রুপে প্রোভাইড করে দিব। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা এখন একটু বলো তো, ইনশাল্লাহ হায়ার ম্যাথের 25-এ 25 পাওয়ার মতো একটা কনফিডেন্স তোমার কাছে বিল্ড আপ হয়েছে না? 25-এ 25 ইনশাল্লাহ আমরা কিবার 25-এ 25 হায়ার ম্যাথে পেতে পারি না ভাইয়ারা? ভাইয়া আমার নাম নেন প্লিজ। বুশরা, এই তো ভাইয়া মারিয়ম নেশা বুশরা, তোমার নাম নিয়ে ফেললাম। ওকে এখন পড়তে বসবো। আচ্ছা লামি এখন পড়তে বসবে, বাহ ভেরি গুড। তো
আচ্ছা, যারা যারা আছো ভেরি গুড। এইরকম এই তো চাই যে এখন পড়তে বসবো, ক্লাস করে এখন পড়তে বসবো, ভেরি গুড। আমার নামও নিল না, এই তামিম, তোমার নাম আমি অনেকবার নিছি আজকে। তামিমের মনে হয় এমএস ক্যালকুলেটর, তুমি মনে হয় গ্রুপে মনে হয় বলছিলা ভাইয়া, ভাইয়া এমএস দিয়েও কিন্তু এগুলো করা যায়, একটু ট্রাই করো। ত্রিকোণমিতিগুলো কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করলে অনেক তাড়াতাড়ি তুমি আগে থাকতে পারবা। তো একটু ট্রাই করে একটু দেখো যে এমএস এর মাধ্যমে কীভাবে সলভ করা যায়, এমএস দিয়েও কিন্তু এগুলো সব সলভ করা যায়। ক্লিয়ার? ওকে, ছোটোকালে কি বললা বুঝলাম না। আচ্ছা ওকে, ইনশাল্লাহ পারবা ভাইয়া। আচ্ছা তো আচ্ছা, মিতা রয়েছে, মৌমিতা রয়েছে, মৌমিতার নামটাও নিয়ে ফেললাম। আমিও পড়তে বসবো, তামিমও এখন পড়তে বসবে, ভেরি গুড। ওকে ওকে, বুস্টার এখন অনেক হ্যাপি, এখন হ্যাপি হ্যাপি করে পড়তে বসো, ইনশাল্লাহ পরীক্ষাও যেন ভালো হয়, যেন ভাইয়াও একটু হ্যাপি হইতে পারি। ভাইয়া আগামী ক্লাস কবে আবার? আচ্ছা আবার হচ্ছে তোমার জানাই দিব, আমি এটা একটু গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ। জি পারবো, ওকে আচ্ছা ভেরি গুড। আচ্ছা আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স কম ছিল, নেটের ইস্যুর জন্য, এটা আমি জানি, বুঝতে পারলাম, কিন্তু পরবর্তী ক্লাসগুলো যেন অ্যাটেন্ডেন্স অনেক ভালো থাকে, ঠিক আছে? আচ্ছা ওকে, আদিত্যা নিসার হচ্ছে প্রবলেম ফিজিক্স নিয়ে, ফিজিক্সের ক্লাস কিন্তু তোমাদের শুরু হচ্ছে ভাই 17 তারিখ থেকে। সবাই একটু ফিজিক্স ক্লাসরুমে চোখ রাখবা, 17 তারিখ থেকে কিন্তু ফিজিক্সের এমসিকিউ তোমার সলভ করা শুরু হবে। অবশ্যই তোমাদের সব ফ্রেন্ডকে জানাই দিবা যে 17 তারিখ থেকে ফিজিক্সের এমসিকিউ সলভ হবে তোমার হচ্ছে সন্ধ্যা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ক্লাসগুলো হবে। আমার ক্লাস হচ্ছে তোমার হচ্ছে 10টা 30-এ, আর ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস হচ্ছে 7টার সময়, বায়োলজি আর ম্যাথের ক্লাস হচ্ছে তোমার 10টা 30-এ, ঠিক আছে? তো আমরা একটু ভাগ করে নিয়েছি যে তোমার কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্লাস হবে 7টার সময়, আর ম্যাথ আর বায়োলজি ক্লাস হবে তোমার রাত 10:30টার সময়। ভাইয়া দোয়া করেন, আমি সৌদি থাকি, ক্লাস করছে, দোয়া করেন এসএসসি। আচ্ছা সৌদি থাকো, আরে বাহ মাশাল্লাহ, গুড, ইনশাল্লাহ পাবা, জিপিএ 5 পাবা। বাহ, আমাদের ক্লাস আজকে সৌদি থেকেও দেখা হচ্ছে, ব্যাপারটা ভালো, ইন্টারন্যাশনাল ক্লাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমাদের আর কারো কিছু বলার আছে? আমি জাস্ট আমার ক্লাস শেষ, কিন্তু এখন জাস্ট আড্ডা মারতেছি, আর কিছু না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম মাহফুজা চৌধুরী, ভেরি গুড। মাহফুজা তো তাহলে আজকে বিশাল কষ্ট হয়েছে নেট প্রবলেমের জন্য, দুঃখিত মাহফুজা। ওকে ওকে আচ্ছা আচ্ছা, একজন মনে হয় বলছিলাম ভাইয়া 4 নাম্বারটি দেখাই দেন। আচ্ছা 4 নাম্বারটি তাকে দেখাই দেয়। ভাইয়া দেখো 4 নাম্বারটা কিছু না, ব্যাপারটা ইজি। কি বলা আছে যে তোমার একটা ঘনক আছে, ব্যাপারটা তুমি 3D চিন্তা করো আর কি, একটা ঘনক আছে, আমি কিছু দেখাইতে পারবো এটা? আচ্ছা আমার হাতের আশেপাশে এখন কিছু নাই, মনে করি একটা ঘনক আছে, ঘনকের ভিতরে একটা গোলক আছে, এই গোলকটা ঘনকের ভিতরে পুরো আটো সেটো হয়ে আছে আর কি, মানে ঘনকে যে ধারগুলো আছে, এইজগুলো আছে, এই এইজের সাথে লেগে আছে আর কি, বুঝতে পারতেছো? তার মানে যদি গোলকের ব্যাসার্ধ তোমার 2 হয়, তাহলে ব্যাস আসলে কত হবে? 2 + 2 4 হবে। তাহলে তুমি দেখতেছো গোলকের যে ব্যাস, এটাই কি তোমার ঘনকের দৈর্ঘ্য না? এটাই তোমাকে বলা হয়েছে উচ্চতা। উচ্চতা বলতে তোমার হচ্ছে ঘনকের দৈর্ঘ্য, এটাই তো উচ্চতা। আমরা কি জানি উচ্চতা বা তোমার প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয় না ঘনকের? তো ঘনকের দৈর্ঘ্য যায় কথা, উচ্চতা যায় কথা, প্রস্থ আসলে কি কথা? সমানিত। তার মানে আমার যদি এখানে ব্যাস তোমার 2 হয়, উচ্চতাও কত হবে? 2 হবে, তার মানে এটা আসলে সমান। গোলকের আয়তন আসলে কত? গোলকের আয়তন হচ্ছে তুমি এভাবে বের করবা 4/3 πr3। তুমি আমরা দেখতে পাচ্ছি 33.5 হচ্ছে তোমার এটা গোলকের আয়তন ঘন সেন্টিমিটার, কিন্তু এখানে দেখা হচ্ছে 23.5, তাহলে তো আমার হচ্ছে না। তারপর বলছে ঘনকের অনধিকৃত অংশের আয়তন কত? এই দেখো আমি যখন ঘনকের মধ্যে গোলকটাকে স্থাপন করছি, কিছু অংশ কি ফাঁকা রয়ে গেছে না? এই যে কিছু ফাঁকা রয়ে গেছে না, এই ফাঁকা অংশটার তোমার হচ্ছে আয়তন চাইছে। তাহলে কি করব? আমি পুরা ঘনকের আয়তন বের করব, পুরা ঘনকের আয়তন থেকে আমি কি করব? এই যে গোলকের আয়তনটাকে মাইনাস করে দিব, তাইলে তো আমি এই অংশগুলো পেয়ে যাবো, যে এই অংশগুলোর আয়তন পেয়ে যাব। এটাই করছে আর কি, যে ঘনকের আয়তন আমরা কি জানি? a³ না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু সবগুলোই সমান তার মানে a³ হচ্ছে। ঘনকের আয়তন থেকে আমি গোলকের আয়তনকে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে যা হবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখতে পাচ্ছিলাম আমার হচ্ছে 30.489 এরকম আসতেছিল, যেটাকে আমরা 30.5 বলতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেনটা আর কি। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, খ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা ভাই আমার নাম সোয়াম, একটু ইউনিক নাম। ভাইয়া চলে এসেছে, ওকে ফারদিন ভাইয়া চলে আসছে, ক্লাস তো শেষ, এখন এসে কি লাভ? ভাইয়া তো শিখতে পারবে না কিছু, সমস্যা নাই, ভাইয়ার আসলে এখন ম্যাথ শিখে লাভ নাই। না ম্যাথ শিখে লাভ আছে তো, কেমিস্ট্রি করা লাগবে না? কেমিস্ট্রিতে অনেক ম্যাথ আছে। আচ্ছা তাহলে কি আবার বিদায় নিচ্ছি? ভাইয়া 7 নাম্বারটা আবার বুঝান। 7 নাম্বার না, 7 নাম্বার কই ছিল? 7 নাম্বার, এই যে 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বারটা একটু বুঝাই দেখো। তা আচ্ছা যেহেতু একটু সময় আছে তোমাকে একটু বুঝাই দিই, না সময় আছে বলতে ক্লাস শেষ, তা তুমি যেহেতু আসো আমিও আসি, আমার একটু বুঝি। খেয়াল করো কি বলছে,
এটাই তো নাকি 7 নাম্বার কি এই 7 নাম্বারটা? সোয়াম ভাইয়া 7 নংটা আবার বুঝান। ওকে, বলছে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হইল, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। সোয়াম বললো তো এটা এটা এই 7 নাম্বারটা কিনা? দেখো এখান থেকে হচ্ছে তুমি অলিম্পিয়াডে ক্লাস নেন ভাইয়া, নিব ইনশাল্লাহ নিব, সমস্যা নেই, অলিম্পিয়াডে ম্যাথগুলো করাবো। দেখো কি বলছে, মনে করি এটা একটা মুদ্রা, এই মুদ্রাকে আমি হচ্ছে যে মুদ্রা, এই মুদ্রাকে আমি একবার নিক্ষেপ করছি, একবার নিক্ষেপ করলে তোমার কি হবে? একবার হেড আসবে, একবার টেল আসবে, একটা হেড আসবে অথবা একটা টেল আসবে। মনে করো হেড আসলো, মনে করো আমি একটা মুদ্রা নিক্ষেপ করছি, একবার নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর হেড পাইলাম, এখন এটাকে আমি আরেকবার নিক্ষেপ করবো, আরেকবার নিক্ষেপ করলে কি কি হতে পারে? একবার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, রাইট? এখন মনে করো আমার হেড আসছে, কি করলাম? ওইটাকে আমি আরেকবার নিক্ষেপ করলাম, এটা প্রথমবার নিক্ষেপ করা, এটা দ্বিতীয়বার নিক্ষেপ করা, এটা তৃতীয়বার নিক্ষেপ করা, আবার কি আসতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। এখন ধরে নাও প্রথমবার নিক্ষেপ করার পর মনে করো হেড আসছে, আমি আবার নিক্ষেপ করছি, আরেকবার নিক্ষেপ পর টেল আসছে, দ্বিতীয়বার নিক্ষেপ করার পর, তৃতীয়বার নিক্ষেপ করলে কি হবে? এখান থেকে তোমার একবার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তো তোমার এখানকার ট্রিটা হয়ে গেল যে প্রথমে তোমার হেড আসছে, এটাকে আমি আরেকবার নিক্ষেপ করছি, এখানে আবার দুইটা জিনিস হতে পারে, হেড অথবা তেল। আমি ধরে নিলাম আমি হেড পাচ্ছি, এই হেড থেকে আমার আবার দুইটা জিনিস হতে পারে, আচ্ছা এখানে টি হবে, এই যে হেড অথবা টেল, আবার এখান থেকে তেল থেকে আবার দুইটা জিনিস হতে পারে, হেড অথবা টেল। এখন ধরে নাও প্রথমবার মুদ্রা যখন তোমার নিক্ষেপ হয়েছে তখন হেড আসে নাই, তখন টেল আসছে, তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা এই পাথে যাব, এখান থেকে আমি আরেকবার মুদ্রাটাকে নিক্ষেপ করবো, আরেকবার নিক্ষেপ করলে তোমার কী কী হতে পারে? হয় হেড আসতেছে অথবা টেল আসতেছে। এখন এই হেড থেকে আমি আরেকবার নিক্ষেপ করলে কত হবে? হয় হেড আসতেছে অথবা কি টেল আসতেছে। এখন এখান থেকে আমি আরেকবার নিক্ষেপ করলে কত হবে? হয় হেড আসতেছে অথবা কি তোমার টেল আসতেছে, যেটা তোমার প্রথমবার, এটা তোমার দ্বিতীয়বার, এটা তোমার তৃতীয়বার। এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নমুনা বিন্দু আমরা বের করব, নমুনা বিন্দুগুলো বের করবো, নমুনা ক্ষেত্র আর কি। তো আমরা দেখতে পাচ্ছি হেড হেড হেড, এটা আসতে পারে একবার, যে হেড হেড হেড। আরেকবার কি আসতে পারে? হেড হেড টেল, এই যে হেড হেড টেল। আরেকটা কি আসতে পারে? এই যে হেড টেল হেড, যে হেড টেল হেড। আরেকটা কি আসতে পারে? হেড টেল টেল, এই যে হেড টেল টেল। আরেকবার কি আসতে পারে? টেল হেড হেড, যে টেল হেড হেড। আরেকটা কি আসতে পারে? টেল হেড টেল, টেল হেড টেল, কমা হবে না এখানে। আরেকটা আসতে পারে টেল টেল হেড, টেল টেল হেড। আরেকটা আসতে পারে টেল টেল টেল, টেল টেল টেল। এই হলো আমাদের নমুনা ক্ষেত্র। দেখো 1 2 3 4 5 6 7 8টা, 8টা নমুনা বিন্দু। ও সায়ম, সায়ম হয়েছে, এবার বুঝতে পারছো? এই হলো আমাদের 8টা নমুনা বিন্দু। আমাদের কি বলছে যে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এই যে আমি নমুনা ক্ষেত্রটা লিখে ফেললাম, নমুনা বিন্দু কয়টা? 8টা, যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা। কমপক্ষে একটা হেড থাকাই লাগবে। খেয়াল করে দাও সব জায়গায় কি একটা করে হেড আছে না? এখানে 3টা হেড আছে, এখানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানেও একটা হেড আছে। এখানে কোনো হেড নাই, এখানে কোনো হেড নাই। আমার বলছে কমপক্ষে একটা হেড থাকাই লাগবে, কমপক্ষে একটা হেড। বেশি হলে সমস্যা নাই, বেশি থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা হেড। যেহেতু আমার বেশি থাকতে পারে, এই যে 3টা আছে, 2টা আছে, কিন্তু কমপক্ষে একটাই লাগবে। তার মানে এরকম কয়টা আছে আমার অনুকূলে? এরকম আছে তোমার 7টা। তো 7/8 হচ্ছে আমাদের প্রবাবিলিটি। বুঝতে পারছো এবার? ও ভাই এখন বুঝতে পারছি, ভেরি গুড। ওকে শাওম, এবার বুঝতে পারছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ পরবর্তীতে সাধারণ গণিত ক্লাসে দেখা হবে, জেনারেল ম্যাথ ক্লাসে নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো। অনেক বেশি রাত করে ফেলছি, 12:30 বেজে গেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।